প্রেগনেন্সির ৯ মাসের উঁচু পেটটা নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা রাখতে সতীনের মুখোমুখি হলাম আমি। এখানে এসে লোকমুখে জানতে পারলাম আমার স্বামী দ্বিতীয় স্ত্রী আমি। আমার আগে সে একটি বিয়ে করছে, ইভেন এখনও তার প্রথম স্ত্রী রয়েছে। প্রথম সংসারে তার ৫ বছর একটি মেয়েও আছে। অথচ আমাদের বিয়ের আগে ঘুণাক্ষরে সেসব টের পাইনি আমি। এসব কিছু স্বীকার করেনি সে। হয়তো এই সত্য কখনো জানাও হতো না যদি আমি আজ নিজ থেকে তার খোঁজে না আসতাম। মানুষটা নিখুঁতভাবে ঠকিয়েছে আমাদের দুজন নারীকে। আমার সতীনও জানে না আমি তার স্বামীর আর একটা স্ত্রী। অচেনা আমাকে দেখে সে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, কে আপনি? আমি যদি বলি আমি আপনার স্বামীর আরেকটা স্ত্রী, আপনার সতীন আমি, কি বিশ্বাস করবেন আপনি? আমার কথায় সে প্রচণ্ড রকমের রেগে গেলেন। অচেনা এক মেয়ের মুখে স্বামী নিয়ে এমন কথা শুনলে রাগটাই স্বাভাবিক। নারী তার স্বামীকে নিয়ে ভাগাভাগি কোনো কালেই সহ্য করতে পারেনি। আমিও পারছি না, আমার সতীনও পারবে না। সে আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে রইল। এই মেয়ে, কি ফালতু কথা বলছিস তুই? এক্ষুনি বের হ তুই আমার বাসা থেকে। আমি কোনো ফালতু কথা বলছি না। তার সাথে রিলেশন করে আমার বিয়ে হয়েছে। আমি শহরের মেয়ে। আমাদের ফ্ল্যাটের পাশেই ছিল তার ফ্ল্যাট। সে ওখানে চাকরি করত। ফ্ল্যাটে একাই থাকতো। ওখানে সবাই জানতো সে অবিবাহিত। মা বাবা গ্রামে থাকে। একথা তার মুখে বলা। আমাদের পাশাপাশি বাসার সুবিধা হতে তার সাথে টুকটাক কথা হতো। দেখা হলে প্রতিবার সে আগ্রহ নিয়ে আগে আগে কথা বলতো। তার কথা বলার ভঙ্গি ছিল অসাধারণ। আমার ভালো লাগতো। যে কেউ যে কোনো মেয়েরই ভালো লাগবে তাকে। দেখতে শুনতে ভালো, শিক্ষিত যুবক। এভাবে কিছুদিন যেতে না যেতে সে সরাসরি বিয়ের প্রস্তাব দিল আমায়। আমি তখন অমত করলাম। তবে ধীরে ধীরে আমিও বুঝে গেলাম আমি তাকে ভালোবাসতে শুরু করছি। এরপর আমাদের প্রেম হলো। আমি যেটাকে ভালোবাসা বা প্রেম ভাবতাম, আসলে ওটা ছিল পরকীয়া। ঘুণাক্ষরে বুঝতে পারিনি আমি তার চালাকি। সে বুঝতেও দেয়নি। প্রেম হওয়ার ৬ মাসের মাথায় সে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আমার বাবা নেই। আমরা শুধু দুই বোন। আমার বিয়ের ব্যাপারে সে মায়ের সাথে সরাসরি কথা বলল। মা প্রথম রাজি হয়নি, তবুও সে হাল ছাড়েনি। এরপর বিভিন্ন কৌশলে আমার মাকে রাজি করালো। ছেলে ভালো চাকরি করে, দেখতে শুনতে ভালো। তাই আমার পরিবার আর অমত করেনি। মা বললেন, তুই আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তোমার অভিভাবককে নিয়ে আসতে হবে। তাদের মতামতের প্রয়োজন আছে। এরপর সে তার বাবা মাকে গ্রাম থেকে আসতে বলে। তারা আমাকে পছন্দ করলেন। এইভাবে বিয়েটা হলো আমাদের। বিয়ের পরপর তারা গ্রামে চলে গেল। আমরা দুজন শহরে থাকতাম। মাঝে মধ্যে সে ছুটিতে গ্রামে যেত। কিন্তু আমাকে কখনো নিয়ে যেত না। আমি যেতে চাইলেও বলতো, তোমার অনার্স শেষ করলে একেবারে ধুমধাম করে তুলে নিতে চাইছে আব্বা আম্মা। আমিও মেনে নিলাম। উনি যে কয়দিন ছুটিতে থাকতো, সবসময় ব্যস্ত থাকতো। তখন খুব একটা কথা হতো না আমাদের। হলেও দিনের বেলা টুকটাক হবেই তো। আজ বুঝলাম সে কারণ। সে গ্রামে কথা বলে চলে যেত তার প্রথম স্ত্রী আর সন্তানের কাছে। তারাও তো এসব জানে না। আর আমিও তো সরল ছিলাম। সে যা বোঝাতো তাই বুঝতাম। কখনো সন্দেহ করতাম না। আর আমার এই সরলতা আর বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমাকে নিখুঁতভাবে ঠকেছে। তবুও আমি টের পাইনি। বিয়ের ৬ মাস যেতেই আমি বাচ্চা কনসিভ করি। এরপর দিনগুলো আমার ভালোই যাচ্ছিল। আমার প্রেগনেন্সির ৮ মাস হতে হঠাৎ সে গ্রামের কথা বলে বাসা থেকে বেরোয়। এরপর মানুষটা হঠাৎ একদিন গায়েব হয়ে গেল। আমার সাথে যোগাযোগ বন্ধ, মোবাইল বন্ধ। অসুস্থ শরীর, স্বামীর চিন্তায় আমি শেষ। কি হলো, মানুষটার কোথায় আছে? এই প্রথমবার তার দেওয়া গ্রামের ঠিকানায় গেলাম আমি আর মা। সেই ঠিকানা ছিল বুহ। আসলে সেখানে তাদের কেউ থাকে না। পরে শুনতে পাই আমাদের বিয়েতে যারা মা বাবা হয়ে এসেছিল তারা আসলে তার কেউ না। এত সত্যের মুখোমুখি হয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তবুও শেষটা দেখতে তার খোঁজ করলাম। আমার কাছে তার ভোটের আইডি কার্ডের একটা ফটোকপি ছিল। সেখান থেকে তার আসল ঠিকানা খুঁজে বের করি। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম মানুষটাকে। এখানে এসে শুনতে পেলাম আরেক সত্য। যা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে মানুষটাকে এতটা বিশ্বাস করলাম, এতটা ভালোবাসলাম, সে মানুষটা আমাকে এভাবে ঠকালো। কি হবে আমার? কি হবে আমার এই অনাগত সন্তানের? আমি নিজেকে তবুও যথাসম্ভব সামলে নিলাম। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও লড়তে হবে আমাকে। আমি একটু শক্ত হয়ে তাকে বললাম, আমি সত্যি বলছি আপা, এটা আমারও স্বামীর ঘর। এখানে আমারও অধিকার আছে। আমার কথা শুনে সতীন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আমাকে থাপ্পড় দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। আমাদের কথা শুনে সেখানে উপস্থিত হলো আমার স্বামী মাহিম। তার কোলে তার মেয়ে। মেয়েটা দেখতে খুব মিষ্টি। আমার সতীনও সুন্দরী। কত সুন্দর সুখী পরিবার ছিল তার। সে পরিবার রেখে আমার জীবনটা নষ্ট করলো। আমার নিজেকে আজ বড্ড অসহায় লাগছে। মানুষটা আমায় এভাবে ঠকালো। মস্তিষ্ক কেমন শূন্য শূন্য লাগছে আমার। কান্না পাচ্ছে খুব, কিন্তু কাঁদতে পারছি না আমি। আমাকে নিজের বাড়িতে দেখে মহিমের মাথায় যেন বাজ পড়ল। অবাক হয়ে বলল, তনয়া তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমি না আসলে তো কখনো জানতেই পারতাম না এসব। তুমি আমায় এভাবে ঠকালে কেন মহিম?
তুমি বিবাহিত, তোমার স্ত্রী সন্তান রয়েছে, একথা কেন আমায় বলনি? বউ থাকতে এরপর কেন বিয়ে করলে আমায়? সত্যি যখন শুনেই ফেলেছ তাহলে আর মিথ্যে বলে লাভ কি? তুমি আমার মোহ ছিলে তনয়া। ওসব আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল। তাই আমি রাগের বশে বিয়ে করে ফেলি তোমায়। মোহ কেটে গেছে, এখন আর আমি তোমাকে চাই না। তুমি এখানে না আসলেও আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম। তুমি এখান থেকে চলে যাও তনয়া। লোক জানাজানি হলে আমার সমস্যা হবে। মেয়ে আছে আমার, তার ভবিষ্যৎ আছে। তুমি পারলে আমায় ক্ষমা করে দেও। গড়গড় করে খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলল মাহিম। যা শুনে তার প্রতি অগাধ ভালোবাসাটা আর আমার রইল না। আমি অবাক হয়ে শুধু আওড়ালাম, ছি মাহিম, তুমি এতটা নীচ, এভাবে এতটা জঘন্য ভাবে কেন ঠকালে আমায়? আরে, তুমি তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভাবলে? আমার অনগন্ত সন্তানের কথা ভাবলে না? আমার পেটে যে রয়েছে সেও তো তোমার সন্তান। সকল সত্যের মুখোমুখি হয়ে গর্জে উঠলেন আমার সতীন। বিশ্রী ভাষায় গালিগালাজ করছে আমায়। তার স্বামীর কোনো দোষ নেই, সব দোষ মেয়ের আমার। আমি নাকি ভুলিয়ে ভালিয়ে নিজের শরীর দেখিয়ে বিয়ে করেছি তাকে। হায়, আমার স্বামী নির্বাক, আমার সতীন তার সামনে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আমায়। আমি তবুও নিজের সন্তানের কথা ভেবে ভিক্ষুকের মতো হাতে পায়ে ধরে একটু আশ্রয় চাইলাম, কিন্তু ওরা আমায় এতটুকু আশ্রয় দিল না। ওর বাবা ভাবলো না আমার সন্তানের কথা, রাস্তায় বের করে দিল আমায়। সাথে আমার স্বামী বলে দিল, সন্তান যেহেতু আমার, তার দায়িত্ব না হয় আমি নিলাম, তবে তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি আমার প্রথম স্ত্রীকে অসম্ভব ভালোবাসি। অন্তঃসত্ত্বা অবস্থায় যেহেতু ডিভোর্স কিংবা তালাক হয় না, তাই তোমার সন্তান ভূমিষ্ঠ হলে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, সাথে কাবিনের টাকাটাও। আর কখনো তুমি এখানে আসবে না। এরপর ঝামেলা করলে কিছুই করতে পারবে না তুমি। এক্ষুনি চলে যাও তুমি আমার বাড়ি থেকে। কত সহজে মানুষটা বলে দিল এসব। আরে, তুই যখন এতটাই ভালোবাসিস তোর বউকে, তাহলে তাকে রেখে আমায় কেন বিয়ে করলি? কেন এত নাটক করলি আমার সাথে? তোর মোহকে প্রাধান্য দিতে নষ্ট করলি আমার জীবনটা। পুরুষ মেয়েদের জীবনটা পুতুলের থেকেও সহজলভ্য মনে করিস তোরা। এত এত অন্যায় করেও এই পুরুষগুলোর মধ্যে সামান্যতম অনুশোচনা নেই। তাদের জীবনে নারীর অভাব হয় না, তারা ঠিকই সুখে থাকে। এদের খপ্পরে পড়ে শান্তি সুখ পায় না বোকা নারীগুলো। একটা মানুষকে বিশ্বাস করে ভালোবেসে আমার জায়গা হলো শেষমেশ রাস্তায়। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। এখানে বিশ্বাস করতে পারছি না আমি। মানুষটা এতটা বাজেভাবে ঠকিয়েছে আমায়। আমার মনে হচ্ছে এটা কোনো দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলে সব ঠিক হয়ে যাবে আগের মতো। কিন্তু না, এটা বাস্তব। আর কিছুই ঠিক হবে না আমাদের। হয়তো বাচ্চাটা জন্ম নেওয়ার সাথে সাথে আমাদের ডিভোর্স হয়ে যাবে। মানুষটা কি নিখুঁত অভিনয় করছে। তার অভিনয়কে ভালোবাসা ভেবে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম তাকে। বিনিময়ে হাতছানি দিয়ে এতদিন দুঃখ ডাকছিল। ঠকে গেলাম আজ বিশ্বাসের কাছে, ভালোবাসার কাছে। এ নিদারুণ যন্ত্রণা। এবার কি হবে আমার? কে দেখবে আমার বাচ্চাটাকে? আমি কিভাবে নিজেকে সামলাবো? বাস স্টেশনে ফুটপাতে নিস্তেজ হয়ে বসেছিলাম আমি। কতক্ষণ ধরে এভাবে বসে আছি খেয়াল নেই। আচমকা হুঁশ ফিরল এক ভিখারিনীর ডাকে। ভেবেছিলাম টাকা পয়সা চাইতে এসেছে, আগ্রহ দেখালাম না, বরং বিরক্ত হলাম। এই শহরের সব কিছু এখন আমার বিরক্ত, এমনকি নিজের প্রতিও। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন, আমি ভিক্ষে চাইতে আসিনি। এই পুরো স্টেশন আমার বাড়ি, রাস্তা ওই পাশটায় আমি থাকি। কিন্তু তুমি কে? এই শহরে তো তোমাকে আগে দেখিনি। সেই দুপুর থেকে তোমাকে এখানে বসে থাকতে দেখছি। অথচ তো সন্ধ্যা হয়ে গেল। অথচ তোমার মধ্যে কোনো যাওয়ার তাড়া নেই। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? আমি হকচকিয়ে উঠলাম। তার চারপাশ দেখলাম। গোধূলির লাল আভা শহরটা ইতিমধ্যে ঢেকে ফেলেছে। একটু পরে সন্ধ্যার অন্ধকারে সব মিলিয়ে যাবে। হতবুদ্ধি হয়ে সেদিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। মাহিমদের বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার পর এলোমেলো পায়ে হাঁটা শুরু করেছিলাম। আমার যেন কোনো হুঁশ ছিল না। শুধু রাস্তার পথ ধরে হেঁটেছি। স্বামীর প্রতারণা আমার আস্ত আমিটাকে ভিতর থেকে একদম দুমড়ে মুচড়ে দিয়েছে। আমি যেন আজ নির্বোধ হয়ে গেছি। এই অচেনা শহরে আমি নতুন, পথঘাট কিছুই জানি না। সন্ধ্যা নামছে, কোথায় যাব আমি, কী করব, কেন বসে আছি এখানে? আমার ভাবনার মধ্যে বৃদ্ধা আবারও কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি অসুস্থ? কি হয়েছে তোমার? এমন বিষণ্ণ কেন লাগছে তোমাকে? আমি তাকালাম তার দিকে। আটপৌর শাড়ি পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে আমার সামনে। বয়সের ভারে কুঁচকে গেছে চামড়া। অভাবের কষ্টে স্লান সৌন্দর্যের মাঝে তার মুখে এক ধরনের অদ্ভুত মায়া। কেন যেন এই মুহূর্তে এই মানুষটিকে নিজের আপন মনে কেউ মনে হলো। রাস্তায় ভিখারিদের সাধারণত শুদ্ধ ভাষায় কথা বলতে দেখা যায় না, কিন্তু এই বৃদ্ধ স্পষ্ট উচ্চারণে কথা বলছে। কিছুক্ষণ চুপ থেকে আমি অবশেষে জিজ্ঞাসা করলাম, খালা কয়টা বাজে? বৃদ্ধ পান খাওয়া মুখে মৃদু হাসলেন। তারপর বললেন, আমার তো ঘড়ি নেই মা। আমাদের সময় দেখার প্রয়োজন হয় না। গাড়ির শব্দ পেলে পেটের ক্ষুধায় আমরা সময়টা বুঝিয়ে দেয়। আমি আর কিছু বললাম না। খালা আমার বলার আশাও রাখলো না। সে আবার বলল, ও মেয়ে, কোথায় যাবে তুমি? তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি পোয়াতি। এই শরীরে এখানে বসে বেশি দেরি করো না। জায়গাটা খুব একটা ভালো না। আমার যাওয়ার মতো আপাতত নির্দিষ্ট কোনো জায়গা নেই খালা। এই শহরে এক
পুরুষ আমাকে নির্মমভাবে ঠকিয়েছে। তার সঙ্গে বেঁধে নেওয়া স্বপ্নগুলো আজ ভাঙা কাচের মতো ছড়িয়ে আছে চারপাশটায়। তাই কোথায় যাব, কার কাছে যাব, তার কোনো উত্তর আমার কাছে নেই। খালা চলে গেল কোনো কথাবার্তা ছাড়াই। হয়তো এক দুঃখিনী আর এক দুঃখিনীর বোঝা নিজের ঘাড়ে বেঁধে চাপাতে চায় না, অথবা তার কোনো আপন দুঃখ মনে পড়ে গেল। জানি না, আমি জানতেও চাই না। খালা আমার থেকে কিছুটা দূরে গিয়ে বসলো। নিজের রংচটা ব্যাগ থেকে হাতড়ে হাতড়ে কিছু খাবার বের করলো। আমি কেন জানি না সেদিকে উদাস ভঙ্গিতে তাকিয়েছি। ব্যস্ত শহর, মানুষ আসে যায়, আমার দিকে একবার তাকায়, আবার নিজেদের জগতে মগ্ন হয়ে চলে যায়। চারপাশে এত কোলাহল, অথচ কারো চোখে কোনো খেয়াল নেই। এই যে আমি স্টেশনে এতক্ষণ ধরে বসে আছি, কেউ আমাকে সেভাবে কিছু জিজ্ঞাসা করেনি। হয়তো কেউ একবার ডেকেছিল, আমি খেয়াল করিনি। এখানে সবাই শুধু নিজেদের নিয়ে ব্যস্ত। এই নিঃসঙ্গ ভিড়ে আমি যেন আরও একা হয়ে গেলাম। নিজেকে প্রচণ্ড দুর্বল লাগছে এখন। ক্ষুধায় পেটটা জ্বলে যাচ্ছে। সারাটা দিন একটু পানিও আমার পেটে জুটেনি। বড্ড তৃষ্ণা লেগেছে। আমি নিজের কাঁধে ব্যাগটা খুঁজতে লাগলাম, কিন্তু ব্যাগটা আর পাচ্ছি না। কোলের মধ্যে অবহেলায় মোবাইলটা পড়ে আছে, কিন্তু ব্যাগটা কোথায় গেল? এখানে আর কেউ নেই। মনে হচ্ছিল আমার পাশে সাইডে রাখা ছিল, সেখানে বেশ কিছু টাকা ছিল। এখন সেটাও পাওয়া যাচ্ছে না। কত লোক আসা যাওয়া করে, কেউ হয়তো সুযোগ বুঝে নিয়ে গেছে। নিজের চলার জন্য টাকা পয়সাটাও হারিয়ে আমি আরও একবার হতাশ হয়ে গেলাম। অচেনা শহরে কিভাবে কি করব। আমি আবারও সব ভুলে ভিখারিনী খালার শুকনো রুটি আর পানের দিকে তাকিয়ে আছি। খালা কি করে বুঝলো? হঠাৎ করে নিজের ভাগের খাবারটুকু আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ও মেয়ে, তোমার ভিখারিনী খালার এই খাবার তুমি খাবে? খেতে পারবে এই খাবার? খেলে নাও। আমি তার প্রশ্নের কোনো জবাব দিলাম না। তার দেওয়া খাবারগুলো এক প্রকার ছিনিয়ে নিয়ে খেতে লাগলাম। খালা মৃদু হাসলো। এবার এসে বসলো আমার পাশের বেঞ্চিতে। আমার সেদিকে হুঁশ নেই। খালা খেলো কি না জিজ্ঞাসাও করলাম না, বরং তার দেওয়া শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে সবটুকু খেয়ে নিলাম। ক্ষুধার মাঝে এই খাবারটা এত অমৃত মনে হলো আমার। এত মজার খাবার বোধহয় আমি কখনো খাইনি। এতটুকু পেতে পেতেই নিজেকে একটু শান্তি অনুভব করলাম। আচমকা খালার কথা মনে পড়ল। এই অসহায় মানুষটার সবটুকু খাবার আমি খেয়ে ফেললাম। উনি সারাদিন খেলো কিনা জিজ্ঞাসা করলাম না। ছি, আমি লজ্জায় পড়ে গেলাম। নিজের হাতে টাকাও নেই যে তাকে কিছু টাকা ধরিয়ে দেব। আমি অনুতপ্ত চোখে আশেপাশে তাকিয়ে খালাকে খুঁজলাম। বললাম, আপনি কি খেয়েছেন? খালা, আমার ক্ষুধা নেই মা। ক্ষুধার যাতনা সহ্য করার ক্ষমতা আমার আছে। খালা আমাকে কিছু বলতে না দিয়ে ওখান থেকে চলে গেল ব্যস্ত ভঙ্গিতে। আমি কিয়ৎক্ষণ সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। বুকের ভেতর ভারী দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, একজন ভিখারিনী আমার দুঃখ বুঝলো, বুকের তীব্র দহন অনুভব করলো। অথচ তুমি, যাকে আমি এতটা আপন ভেবে এতটা কাছে রেখেছি, সেই তুমি আমাকে বুঝলে না। আমার ভাঙা মনের শব্দগুলো তোমার কাছে নিস্তব্ধ রইল। আমি আর তাকে নিয়ে ভাবতে পারলাম না। হাতে সময় নেই খুব একটা, তবে তার ঋণের ভাগিদার রয়েই গেলাম আমি। এই শহর থেকে আমি আজ আর নিজের শহরে গেলাম না। যে মানুষটা আমার সাথে এত বড় প্রতারণা করলো, তার শেষ দেখেই আমি ফিরব। না, না, তার প্রতি আমার আর কোনো টান নেই, ভালোবাসা নেই, রয়েছে ঘৃণা আর ঘৃণা। আমি নিজেকে সামলে উঠে দাঁড়ালাম, ফোনটা হাতে নিলাম। এতক্ষণে ফোন বন্ধ অবস্থায় পড়েছিল। আমি ফোন অন করলাম। মা জানে না আমি এখানে এসেছি। ওদের কাউকে কিছু না বলেই আমি এখানে এসেছিলাম তার খোঁজে। আমার মা বোন নিশ্চয় এতক্ষণে আমার চিন্তায় অস্থির হয়ে আছে। এমনিতে অসুস্থ শরীর নিয়ে ওরা আমায় ছাড়তো না। এসব ভাবনার মাঝে কল দিলাম মাকে, কিন্তু ফোন ধরলো আমার ছোট বোন তন্নি। আমাকে কিছু না বলতে দিয়ে কেঁদে ফেললো। বলল ভাঙা কণ্ঠে, আপু কোথায় আছিস তুই? তোর ফোন বন্ধ ছিল কেন? কি হয়েছে তোর? আমাদের কাউকে কিছু না বলে তুই হঠাৎ কোথাও উধাও হলি? ভাইয়া খোঁজ পেয়েছিস বুঝি? পেয়েছি। এ কি আপু, তোর কণ্ঠে এমন লাগছে কেন? ঠিক আছিস তো তুই? কি হয়েছে? আমি মৃদু হাসলাম। বোনটা আমাকে না দেখে ওর আপুর গলার স্বর শুনে ধরে ফেলেছে আমি ঠিক নেই। আমি নিজেকে যথাযথ সামলিয়ে বললাম, আমি ঠিক আছি। মা কোথায়? মায়ের কাছে ফোনটা দে। তন্নি চেঁচিয়ে উঠল। মাকে ডাকলো অনবরত। মা যেন আমার কোলে অপেক্ষাতে ছিল। টেনশনে এতক্ষণে প্রেশার বাড়িয়ে ফেলছে। তন্নির থেকে ফোন নিয়ে মা কথাবার্তা ছাড়াই কেঁদে ফেলেন। এরপর ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, তনু, তুই কোথায় আছিস? তুই ঠিক আছিস? আমি মাহিমকে খুঁজে পেয়েছি। কি বলিস? জামাই কেমন আছে? কি হয়েছে ওর? হঠাৎ জামাই আমাদের সঙ্গে এরকম করলো কেন? ও ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই মা, কিচ্ছু ঠিক নেই। আমি আর নিজেকে মায়ের কাছে সামলাতে পারলাম না। কেঁদে ফেললাম অসহায় কণ্ঠে। মা অস্থির হয়ে জানতে চাইল, কি হয়েছে, কি হয়েছে, কাঁদছিস কেন? আমি এবার মাকে ভেঙে চুরে সবটা বললাম। সব শুনে আমার মা বাক্যহারা। এরপর আচমকা বুক ভরা আক্ষেপ নিয়ে শুধালো, স্বামী ছাড়া এই পৃথিবীতে বিধবা হয়ে বেঁচে থাকা আমাদের জন্য বড্ড কঠিন রে মা। আর যদি তোদের বাবা বেঁচে থাকতো, মাথার উপর তোদের বড় একটা ভাইয়ের ছায়া থাকতো, আমাদের আর ঠকতে হতো না। ওরা ঠিকই বিয়ের সময় ছেলের বাড়ি ঘরের খোঁজ খবর নিত।
আমরা আবার হেরে গেলাম বিশ্বাসের কাছে, মানুষের প্রতারণা খাটে। আমাদের অসত্য সুযোগ নিয়ে ওরা আমাদের ঠকালো, নষ্ট করলো আমার ফুলের মতো মেয়েটার জীবন। হায় আফসোস, আমি কেন একটি বার নিজে গিয়ে ছেলেটার খোঁজ খবর নিলাম না? কেন যে মধুর মধুর কথাতে গলে দিলাম? আহারে, তোর এই দুঃখটা আমি কিভাবে ঘুচাবো মা? আমি কাঁদছি, তন্নি কাঁদছে, মা কাঁদছে, কিন্তু আমার কান্না থেমে গেছে। কাঁদতে ইচ্ছে করছে না। আমি যেন হৃদয়হীনা হয়ে উঠেছি। এই পৃথিবী আবারও একবার মনে করে দিল আমার বাবা নেই, আমার ভাই নেই। আমি আবারও বিরক্ত শ্বাস টানলাম। মাকে বললাম, আমাকে বিকাশে কিছু টাকা পাঠিয়ে দাও তো মা। চলার মতো টাকা নেই, ব্যাগটাও হারিয়ে গেছে। মা আশ্বাস দিল আমার। পরবর্তীতে কি করবো জানতে চাইলো। আমি জানালাম সবটা। মাও মেনে নিল বিনা বাক্যে, শুধু বলল, আমি আসতেছি, সাবধানে থাকিস মা। আমি কিছু বললাম না। কল কেটে স্টেশন থেকে বাইরে বেরোলাম। এই পৃথিবী আমার জন্য এখন বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অচেনা শহর আমি হাল ছাড়লাম না। নিজেকে সামলে নিলাম, মনে জোর রাখলাম। ওখান থেকে মানুষজনের ভেতরে এগোলাম। মা বিকাশে টাকা পাঠিয়েছে, আমি কিছু টাকা তুলে হাতে নিলাম। অচেনা আমাকে বেশ কয়েক ঘন্টা ধরে এখানে দেখেই যাচ্ছিল লোকজন। তারা কৌতূহলে এবার জানতে চাইলে, কে আপনি? আমি আর চুপ থাকতে পারলাম না। মানুষজনকে শুনিয়ে শুনে বললাম, আমি মাহিমের দ্বিতীয় স্ত্রী। ও আমায় ঠকেছে। আমি এখন সব কিছু যখন জানলাম, ওরা অন্তঃসত্ত্বা অবস্থায় আমাকে বাড়ি থেকে বের করে দিছে। মুহূর্তে পরিবেশ বদলে গেল। লোকজনের কানাকানি শুরু হলো। আমাকে কিছু লোক ঘিরে দিল। ওদের আগ্রহ দেখে বুঝলাম গ্রামের ভালো মানুষের মুখোশ পরে ঘুরছে এই লোক। আমি আর নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। সবার সামনে টেনে এসছে খুলে দেব ওর মুখোশ। মানুষ জানুক ওই শহরে একটা নিকৃষ্ট জীব রয়েছে, যে নিখুঁত নারীকে নিখুঁতভাবে ঠকায়। না, না, এরপর আমি আর তার সঙ্গে সংসার করতে চাচ্ছি না। শুধু আয়োজন করে আমি একটা পশুকে সমাজ থেকে চিহ্নিত করব। আমি আমার প্রাপ্ত অধিকার বুঝে নিব। এসবে আর তাকে এতটুকু ছাড় দেওয়া হবে না। আমাকে দুঃখের মাঝে রেখে তুমি শুধু সুখটাই বেছে নেবে? তা তো হচ্ছে না। একটু তো হেনস্থা তুমিও হও। এই সমাজে মেয়েরা আমাকে দেখুক, শিখুক নির্মম বাস্তবতাকে। আমায় নিয়ে আজ সন্ধ্যায় সালিশি বসেছে। এলাকার স্থানীয় চেয়ারম্যান খবর দিয়েছি। আমি এখন বসে আছি চেয়ারম্যানের ক্লাবে। আমাকে ঘিরে অনেক লোক দাঁড়িয়ে আছে। তাদের মাঝখানে আমি, অন্য পাশে মাহিম আর তার প্রথম স্ত্রীর কন্যা। ওরা দুজনে আমার দিকে বিরাস মুখে তাকিয়েছে। মাহিম একটু পর পর আমার দিকে রক্তিম চোখে তাকিয়েছে। ওরা হয়তো ভাবতে পারেনি আমি এমন কিছু করব। আমি নীরবে হাসলাম। সব কিছুকে এতই সহজ? এক চুল ছাড় দেব না আমি। শুধু তুমি শুধু নারীর ভালোবাসাটাই দেখেছো মাহিম, তার মুখ ফিরিয়ে নেওয়ার তোপ দেখনি। আমি তার সঙ্গে পরিচয় করিয়ে দিব তোমাকে। এর মধ্যে চেয়ারম্যান সাহেব অচেনা আমাকে কিয়ৎক্ষণ আগাগোড়া পর্যবেক্ষণ করে বলল, এই মেয়ে কে, তুমি কি চাও? আমি মাহিমের দ্বিতীয় স্ত্রী। আমি মাহিমের শাস্তি চাই। আচমকা উপস্থিত সবাই কেমন করে তাকালো আমার দিকে। স্ত্রী ও স্বামীর শাস্তি চাওয়া হয়তো অদ্ভুত শোনালো তাদের কাছে। আমি আবারও হাসলাম। চেয়ারম্যান কিয়ৎক্ষণ থম মেরে বসে রইলেন। এরপর আবারও বললেন, তুমি যে নিজেকে মাহিমের স্ত্রী দাবি করছো তার প্রমাণ কি? তোমাকে তো আমরা কেউ চিনি না, জানি না, কখনো দেখিনি। হুট করে তুমি কিভাবে মাহিমের স্ত্রী হয়ে গেলে? আমাদের জানাশোনা মতে মাহিম এই কাজ করতেই পারে না। তুমি কে? সত্যি করে বলো, তুমি কি মাহিমকে ফাঁসাতে চাইছো? উদ্দেশ্য কি তোমার? আমি এবার শব্দ করে হাসলাম। এই হাসিতে রয়েছে কেবল ঘৃণা আর তাচ্ছিল্য। চেয়ারম্যান সাহেব কঠিন স্বরে ধমকে উঠলেন আমায়, এই মেয়ে হাসছো কেন? হাসছি এইভাবে একটা মানুষ কতটা নিখুঁত অভিনয় করতে পারে। আমি থামলাম। চেয়ারম্যান সাহেবের পাশে বসা এক মুরব্বী বিরক্ত হলেন আমার আচরণে। তিনি বললেন, খোলসা করে বলো সবটা। আমি হঠাৎ শক্ত হয়ে গেলাম। নরম হয়ে বসলে ওরা আমাকে দুর্বল ভাববে। আমি নিজেকে যথাযথ শক্ত খোলসে আবদ্ধ করে মাহিমের দিকে আঙুল তুলে উঁচিয়ে বললাম, ওই যে জানোয়ারটাকে দেখছেন না? ও একটা প্রতারক ভণ্ড। ও আমার স্বামী, এটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে আজ। আমি ওর স্ত্রী, অথচ আপনারা এক এলাকায় হয়েও আমাকে চেনেন না, কারণ আমাকে চিনতে দেওয়া হয়নি। তারপরেও আপনাদের প্রমাণ চাই, তাই না? শুনুন, আমি মাহিমের স্ত্রী। এর সবচেয়ে বড় প্রমাণ আমার পেটের অনাগত সন্তান। আপনাদের সন্দেহ থাকলে ডিএনএ টেস্ট করুন। আমাদের কাবিননামা চেক করতে পারেন। আমি সব কিছুর জন্য প্রস্তুত। মুহূর্তে টানটান উত্তেজনা, সবাই নড়েচড়ে উঠল। মাহিম এতগুলো মানুষের সামনে বেশ অপমানিত বোধ করলো। সে খেকিয়ে ধমকে উঠল আমায়, তনয়া মুখ সামলে কথা বলো। মুখ সামলে কথা বলার মতো অতটা সম্মানিত কেউ তুই নোস। তুই একটা নিরীহ মেয়ের সঙ্গে যা করছিস, এরপর তোকে মানুষ বলতে ঘৃণা হয় আমার। অ্যাকচুয়ালি এটা কোনো মানুষের কাজই হতে পারে না। তুই রাস্তার কুকুরের থেকে নিকৃষ্ট। তোর মুখোশের আড়ালে চরিত্রটা আরও জঘন্য। মাহিম ক্রোধে চটপট দেখে আমার দিকে তেড়ে এলো। আমার সতীর্ণ ঝঙ্কার তুলল। ওদের সবাইকে থামিয়ে দিল চেয়ারম্যান সাহেব। বলল, থামো তোরা, চুপ করো সবাই। তোমরা নিজেরাই নিজেদের যদি সব বিচার আদার করেন নাও, তাহলে আমাদের ডাকা হলো কেন? এরপর তুমি বলো মাহিম, তনিয়া মেয়েটা কি সত্যি তোমার স্ত্রী? উনি যা বলছেন তা কি সত্যি? নয়তো আমরা অন্য প্রমাণগুলো দেখতে বাধ্য হব।
মাহিম চুপ করে রইল কিছুক্ষণ, তারপর যেন গলার স্বর বদলে চাপার আগে বলল, তার আর দরকার হবে না চেয়ারম্যান সাহেব। তনয়া যা বলছে সত্যি, তাকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু তার সঙ্গে আমি আর সংসার করতে চাই না। কেন চাও না? কারণ ওর সঙ্গে আমার বনিবনা মিল নেই। ও একটা মহিলা, স্বভাব চরিত্র মোটেও ভালো না। ও ছিল আমার জীবনে করা একটা ভুল। আমি সে ভুল বুঝতে পেরেছি এখন। তাই ওরে আমি এক্ষুনি ত্যাগ করতে চাই। আমি আমার প্রথম স্ত্রী, সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। এর মধ্যে দ্বিতীয় কোনো অধ্যায় আমি চাই না। নিজেকে নিজে মাহিমের মুখে বিশ্রী ভাষাগুলো শুনে আমি ছিলাম কিয়ৎক্ষণ বাক্যহারা। এরপর আবার নিজেকে বুঝিয়ে নিলাম, যে মানুষটা এত জঘন্য কাজটা করতে পারে, সে সব কিছুই করতে পারে না। বিচ্ছেদের ক্ষেত্রে নারী পুরুষ সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে তার চরিত্র। যখন এক পক্ষের কাছে আগ্রহ শেষ হয়ে সম্পর্ক বিচ্ছেদের দিকে একায়, তখন অন্য পক্ষের চরিত্রটাই ছাড়াছাড়ি মোক্ষম কারণ হিসেবে দেখায়। আমাদের ক্ষেত্রে মাহিম তাই করলো। আমি নীরব থাকলাম। এখানে পরিস্থিতি বেশ গমগমে হলো। সালিশ প্রধান কি বলে আমি তার সিদ্ধান্তে অপেক্ষায় রইলাম। হঠাৎ চেয়ারম্যান সাহেব আমার সতীনকে ডাকলো, বলল, ভাইজান, একটু এদিকে এসুন। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। যেহেতু আমার হাজব্যান্ড একটা ভুল করে ফেলেছে, এর একটা সমস্যা সমাধান করা দরকার। চেয়ারম্যান সাহেব উঠে দাঁড়ালেন। ওই মহিলার সঙ্গে কিছুটা দূরে গিয়ে কী যেন যুক্তি পরামর্শ করলেন। তারা ফিরলেন বেশ কিছুক্ষণ পর। ওখান থেকে এসে চেয়ারম্যানের কথার ধরন পাল্টে গেল। দেখুন, মাহিম যেহেতু আপনাকে রাখতে চায় না, সেহেতু আমাদের কিছু করার নেই। আপনি বাড়িতে ফিরে যান। আমি সঙ্গে সঙ্গে কাটকাট গলায় জবাব দিলাম, আমি তার সঙ্গে সংসার করতে আগ্রহী নই চেয়ারম্যান সাহেব। আমি শুধু আমার পাওনাটা চাই, আর তার উপযুক্ত শাস্তি চাই, নয়তো ব্যাপারটা ভালো হবে না। চেয়ারম্যান সাহেব আমার দিকে তাকিয়ে কিছুটা চাপা করে, কি ভালো হবে না শুনি? বলুন। আপনি অন্য জায়গা থেকে এসে সরাসরি আমাদের এলাকার ছেলেকে হুমকি দিচ্ছেন? কিসের জোরে? খুব ক্ষমতা আপনার। আপনি কোনো কিছুই পাবেন না। আপনার কি দোষ ছিল না? মাহিম দোষ করলে আপনিও তার সমান দোষী। একজন বিবাহিত পুরুষকে ভুলিয়ে ফুসলিয়ে বিয়ে করছেন। নিজেকে এখন আপনি কি সতী প্রমাণ করতে চান? আপনার আগে ওরা স্ত্রী আছে, মেয়ে আছে, এটা আমরা সবাই জানি। তাদের প্রতি আপনি কি অবিচার করেননি? এখন মাহিম আপনাকে রাখবে না, আপনি তার সঙ্গে থাকবেন না, আর এটাই সমাধান। আপনি সসম্মানে এখান থেকে চলে যান। এর মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হবে। এখন বেশি বাড়াবাড়ি করলে ব্যাপারটা ভালো হবে না। চেয়ারম্যান সাহেব আমাকে যেন নীরবে হুমকি দিলেন। আমি আশ্চর্য হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছে সত্যি কিছু ভয় হচ্ছিল। যত যাই হোক, অচেনা শহরে আমি একা দাঁড়িয়ে। আমার পরিচিত কিংবা আপনজন কেউ নেই যে আমি সেই জোরে কথা বলবো। তবুও মনের জোরে কিছু বলতে যাচ্ছিলাম আমি। তখন ওখানকার একজন বৃদ্ধ লোক আমাকে চোখের ইশারায় থামতে বলল। তিনি এখানকার মেম্বার। লোকটিকে বেশ সৎ মনে হলো। জগতের সবাই খারাপ হয় না। শত শত খারাপের ভিড়ে কিছু ভালো লোক সব জায়গায় থাকে। ওই লোকটাকে আমাকে এক ফাঁকে সংকেত দিল, চেয়ারম্যান সাহেব মাহিমদের আত্মীয়। তুমি তার কাছে সঠিক বিচার পাইবে না, মা। এখান থেকে তুমি বুদ্ধি করে চলে যাও, আর থানায় যেও। আমি সেই ইশারা বুঝতে সক্ষম হয়ে নিশ্চুপ রইলাম। ভয় পাওয়ার নাটকটা করলাম। পরে সিদ্ধান্ত নিলাম আমি এখান থেকে সোজা বাসায় চলে যাব। আমি মেনে নিলাম তাদের কথা। মাহিম ও তার স্ত্রী অনেকক্ষণ পর বিজয়ের হাসি আসলো। আমি তা সরু চোখে দেখে নিলাম। তাদের উদ্দেশ্যে কেবল বললাম, আমায় ঠকে আপনারা আজ হাসতেছেন। বিশ্বাস করুন, আপনাদের এই হাসিটা দীর্ঘস্থায়ী হয়ে রইবে না। কারণ আমাদের রব, আমারও, আমার রব তার কোনো বান্দাকে ঠকায় না। দেখবেন আপনাদের এই সুখ অচিরে দুঃখে পরিবর্তন হবে। আপনাদের দেওয়া যন্ত্রণাগুলো যে আমার রুহু অবধি পৌঁছে গেছে, আমার রুহুর হায় আপনাদের ভালো থাকতে দিবে না, কক্ষণই না। আমি আর ওখানে দাঁড়ালাম না। ওদের প্রত্যুত্তর করার সুযোগ দিলাম না। ক্লাব থেকে বেরিয়ে গেলাম। আমাকে এরপর ওখান থেকে চেয়ারম্যানের লোকজন বাসের টিকিট কেটে বাসে উঠিয়ে দিল। কিছুক্ষণ পর বাস ছাড়লো, তবে ওরা চলে গেল। আমি কিছুটা দূরে গিয়ে বাস থেকে নেমে গেলাম। আমার শহর আর গেলাম না। একজন রিকশাওয়ালা মামার সাহায্যে আমি ওখানকার থানায় গেলাম। গোপনে মাহিমদের নামে কেস করলাম। আজ রাতটায় আমার আর কোথাও যাওয়া হলো না। সারা রাত থানায় থাকতে হলো। অসুস্থ শরীরে বসে থাকা যায় আর কতক্ষণ? আমার অস্থিরতা দেখে ওখানকার ডিউটিরত একজন পুলিশ আমাকে একটা কম্বল বিছিয়ে জেলখানার ভেতরে শোয়ার ব্যবস্থা করে দিলেন। সঙ্গে কিছু খাবার ও পানি এনে দিলেন। আমি ওদের দিকে কৃতজ্ঞত চোখে তাকিয়ে রইলাম। এখানকার থানার ওসিটাও ভালো। তার নির্দেশনায় এসব দেওয়া হয়েছে। গর্ভবতী মায়ের প্রতি তাদের যতটুকু যত্ন হলো, এর কানাকড়িও আমার স্বামী আমাকে দেখায়নি। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। ওর কথা আর ভাবলাম না। শুয়ে পড়লাম জেলখানার বিছানাটায়। সারাদিন পর একটু শোয়ার জায়গা পেয়ে আমার শরীরটা একেবারে ছেড়ে দিল। আর আমিও কখন জানি ঘুমে হারিয়ে গেলাম। আমার সেই ঘুম ভাঙে সকালে মায়ের ডাকে। মা এসেছে, তার সাথে রিদান ভাই। উনি আমার বড় খালার একমাত্র ছেলে। বিদেশ থেকে পড়ে কিছুদিন হলো দেশে ফিরেছে। মা আমাকে দেখে কতক্ষণ কান্নাকাটি করলো। রিদান ভাই সারাটাক্ষণ নিশ্চুপ ছিল। আমি আগ বাড়িয়ে কথা বলতে যাইনি। বেশ অনেক বছর পর তার সঙ্গে আমার দেখা। তবু আমাদের এখনও অবধি কথা হয়নি। আমারও কথা বলার মন মানসিকতা হয়নি। আমাকে রিদান ভাই আচমকা বলল, তনু ভাত খাবি? পরিচিত সেই সুর। ওনার মুখটা বেশ হাসি হাসি।
ফর্সা, মুখটাতে শুকশুক। আচমকা তার এমন কথাতে রাগের মাথায় মাথাটা তল্পি চেপে উঠল। উনি সাত সকালে এখানে এসেছে আমাকে ভাত খাওয়াতে? আমার কি এখন ভাত খাওয়ার মানসিকতা আছে? কথাবার্তা ছাড়াই এগুলো কেমন কথা? ওনার খেতে ইচ্ছে হলে খাবে, আমাকে কেন বলবে? আমার যে কি হলো! আমি হঠাৎ এতক্ষণে সব রাগ উগলে দিলাম রিদান ভাইকে। কঠিন স্বরে খেকিয়ে উঠলাম। আচমকা বললাম, রিদান ভাই, আপনি কি সাত সকালে ভাত খাওয়ানোর জন্য থানায় এসেছেন? আমি তো তাও তোকে ভাত খেতে বলছি, তোর স্বামী তো তোমাকে সারাটা দিন এক গ্লাস পানিও খাওয়ালো না। ওনার গা ছাড়া কথাতে এতক্ষণে তেজলা মুখটা আমসে হয়ে গেল। রিদান ভাই সবটা যেন আমাকে মুখের উপর এসব বলছে। আমার মনের অবস্থা যেন তার বলা এই কথাটা এই মুহূর্তে আমাকে ভীষণ পীড়া দিচ্ছে। আমি কেবল তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি কি আমাকে খোঁচা দিচ্ছেন রিদান ভাই? ওনার আবারও সেই গা জ্বালানো উত্তর, মিথ্যে তো কিছু বলিনি। তোর মানে এটা খোঁচা মনে হলো কেন তনু? বিরক্ত আমার মুখ কুঁচকে গেল, গাটাও জ্বলে উঠলো, কেবল শিরশির করলো। মা কেন এই হতচ্ছাড়াকে এখানে নিয়ে এলো? দুনিয়াটা কি আর কোনো মানুষ ছিল না? রিদান ভাই কেমন কেমন করে আজকাল। উনি তো এমন ছিলেন না, বিদেশে গিয়ে কি উনি বদলে গেছেন? আমার বিরক্তিকর মুখ দেখে মা আমাদের দুজনের মধ্যে ফোড়ন কাটলো। রিদান ভাইকে থামিয়ে দিল, আর রিধান, এসব এখন থাক না বাপ। মায়ের প্রতি উত্তরে রিধান ভাই গড়গড় করে বললো, আমার খিদে পেয়েছে খালা। আমার এখন ভাত খেতে ইচ্ছে করছে। থানার ওপাশটায় একটা হোটেল আছে, শুনেছি ওরা দারুণ রাঁধে। আমি এখন সেখানে গিয়ে ভাত খাবো। তুমি কি যাবে আমার সঙ্গে? সকাল সকাল রিদান ভাই ভাত খায়, অদ্ভুত তো। যে ছেলে শুধু একবেলা ভাত খায় ডায়েটের জন্য, তাও পরিমাণ মতো, সে এখন থানাতে এসেছে এই ভোরবেলা ভাত খেতে। জগতের সব অদ্ভুত ব্যাপার আমার সঙ্গে ঘটতে চলছে বুঝি। আমার ভাবনার মধ্যে মাও আমতা আমতা করলো, খিদে তো আমারও পেয়েছে, কিন্তু মায়ের এ বাক্যের পূর্ণতা মেলে না। রিদান ভাই তাকে থামিয়ে দিয়ে বলে, মায়ের হাত ধরে বলে, চলো তো খালা, আগে পেট ঠান্ডা হোক, তারপর দুনিয়া ঠান্ডা করব। চোখের সামনে থেকে ওরা দুজন চলে গেল। মাকে জোর করে রিদান ভাই নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে থানায় কোনো আসামিকে টেনে হিস্টে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ডিউটিরত কিছু পুলিশ তীক্ষ্ণ চোখে তাকিয়েছে। অদ্ভুত, তারাও কিছু বলছে না। এদের ব্যবহার আমাকে পুরোপুরি হসাত ফেললো। কি আশ্চর্য! ওরা তো গেল ভাত খেতে, আমি কি করব? এখন এখানে একা একা দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। অগত্যা আমিও বিরক্ত। শেষ পর্যায়ে ওদের পিছু নিলাম। আমরা তিনজনে এখন বসে আছি একটা হোটেলে। মা আর রিদান ভাই আমার সামনাসামনি চেয়ারে বসেছে, আর আমি তাদের বিপরীতে বসে আছি। আমাদের আশেপাশে বেশ কিছু মানুষ বসেছে। কেউ খাচ্ছে, কেউ বা খাবারের জন্য অপেক্ষা করছে, কেউ বা প্রিয়জনের সঙ্গে আলাপ করছে। কিন্তু আমরা তিনজন এখনও চুপচাপ। রিদান ভাই ফোনে কী যেন করছে। মা আর চোখে বারবার আমাকে দেখছে। আমি তাতে আগ্রহ দেখালাম না। এখানে আসার পর থেকে আমার খিদে অনুভব হলো। হোটেল থেকে বিভিন্ন রকমের খাবারের চমৎকার ঘ্রাণ নাকে আসছে। এতে আমার পেটে গুড়গুড়িয়ে উঠল। তখন আমি অনুভব করলাম খিদে কাকে বলে। এই মুহূর্তে মনে হচ্ছে দুনিয়ার সব থেকে খাবার আমার প্লেটে ধরবে। ওরা কখন খাবার দেবে, কখন খাবার দিবে আমি, এতটুকু তাড়নায় আমার সইছে না। ওই মুহূর্তে জগতের কোনো চিন্তা আমার মাথায় নেই। এতে মনে মনে বেশ অস্বস্তি হচ্ছিল আমার। এই ভেবে যে আমি তো খেতে আসতে চাইনি, তাহলে উল্টো বিধান ভাইকে ধুয়ে দিচ্ছিলাম। এখন যদি সেদে এসে আগে আগে খাবার চাই, ইজ্জত থাকবে না। রিধাইন না যে লাগামহীন মানুষ। দেখা গেল এতগুলো মানুষের মাঝে উনি আমাকে কিছু একটা বলে দিল। তারপর লজ্জায় আমার নাক কান কাটা গেল। আমি সেরকম রিস্ক নিলাম না। ভাগ্যিস আমার নীরবের অনুভূতি মানুষ অনুভব করতে পারে না। আমার ভাবনার মাঝে হোটেল বয় এসে খাবার দিয়ে গেল। রিধান ভাই অর্ডার করেছে সাদা ভাত, বেশ কয়েক পদের ঝাল ঝাল ভর্তা আর দেশি মুরগি ভুনা। সবগুলো আমার খুব প্রিয় খাবার। খাবারের সামনে আসার পরে আমি খাওয়া শুরু করেছিলাম। বেশ কয়েক বেলা পর ভাত পেয়ে বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছি আমি। আমার খাওয়ার মধ্যে আচমকা রিদান ভাই মিহিসরে শুধরালো, মামলা করছিস? রিদান ভাইয়ের কণ্ঠে খানিকটা উদ্বেগ, কিন্তু আমার কণ্ঠে গাঢ় দৃঢ়তা। আমি দৃঢ় কণ্ঠে জবাব দিলাম, হ্যাঁ। কী কী বিষয় করলি? ওনার ফের প্রশ্নে আমি ততক্ষণে জবাব দিলাম না, বরং লিপস্টিকের একটা কামড় দিয়ে মজা করে খেলাম। এরপর একটু পানি খেয়ে পরিষ্কার করে বললাম, প্রথমে দ্বৈত বিবাহ মামলা তিনি আমাকে না জানিয়ে আমাকে দ্বিতীয় বিয়ে করেছেন। এটা আমার কিংবা আমার সংসারের অধিকার নিয়ে খেলা। মা আমার কথাতে বেশ চমকালো। উনি খাওয়ার হাত থামিয়ে দিয়ে এবং বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলেন, বলিস কি? তাহলে আর কি করলি? আমি ঠোঁট এলিয়ে হাসলাম, বললাম, নারী নির্যাতনের মামলা করেছি। গর্ভাবস্থায় আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। মা সরু চোখে আমাকে দেখলো, আবারও বলল, আর কিছু? হ্যাঁ, আরও আছে। বল শুনি। আমি বেশ আগ্রহ নিয়ে মা আর রিদান ভাইকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ, ভরণ পোষণের মামলা করছি। আমি আর আমার সন্তানের অর্থের ব্যবস্থা করতে হবে।
এ পর্যন্ত শুনে রিধান ভাই বলল, বেশ গম্ভীর, এটা তো তোর অধিকার। আর কিছু? আমি বললাম, ওনার নামে আমি প্রতারণার মামলা করছি। আমাকে ধোকা দিয়ে প্রথম স্ত্রীকে না জানিয়ে আমাকে বিয়ে করেছেন। মা বিস্মিত হলেন আমার হাবভাব থেকে। স্বামীর ক্ষেত্রে আমি এতটা কঠোর হতে পারবো মা হয়তো ভাবতেই পারিনি। এই তো দুদিন আগে আমি তার জন্য অঝরে কেঁদেছিলাম, স্বামীর টেনশনে মরে যাচ্ছিলাম। এসব ভাবনায় আজ হাসি পাচ্ছে। তার ছেলের হাসিতে দুনিয়া ভরে গেলাম। আমি মুচকে মুচকে হাসলাম, চুপ রইলাম বেশ কিছুক্ষণ। যা দেখে মা অধৈর্য হয়ে আমাকে তাড়া দিলেন। শেষে, আর কিছু বলবি? আরে, আছে নাকি? আরও একটা আছে। কি করবি সে? সম্পত্তির দাবিরও মামলা করি এর সঙ্গে। আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চাই। সবটা শুনে মা জিজ্ঞেস করলো, মামলা মোট হলো কয়টা? আমি পৈশাসিক হাসি দিয়ে বললাম, 5টা। আচমকা রিদান ভাই আমাকে বাহাবা দিল, বা বাবা, তোর সাহস দেখছি অনেক বড় হয়ে গেছিস তরু। আমি তাকে ভাব নিয়ে বললাম, জানি আমি, এটা আমার লড়াই, আমার অধিকার। রিদান ভাই আর কিছু বললেন না, নিজের খাওয়া যায় মনোযোগ দিলেন। মা আর কথা বাড়ালেন না, তার চোখে মুখ লেপটে এসে উৎফুল্লতা। আমি ওদের নিয়ে আর দাঁড়ালাম না। আমি এখন ভাবছি আমার ভবিষ্যতের কথা, আমার অনাগত সন্তানের কথা, আমার অধিকারের কথা। আবার পৈশাচিক হেসে ভাবছি, ওরা যখন মামলার নোটিশগুলো পাবে ওদের প্রতিক্রিয়া কেমন হবে। আমাকে কি হুমকি দিবে, নাকি আবারও মাহিম সব মিটমাট করে নেবে? কিন্তু আমি তো তাকে মন থেকে কবর দিয়েছি। এখানে মাহিমের কোনো স্থান নাই, কোনো জায়গা নেই। ও কোমল আমার কাছে একজন অপরাধী। আমার দেহ প্রাণ থাকা অবধি আমি লড়ব। নারী যাকে শুধু দুর্বল ভেবে বসে আছে, তাদের আমি আমার সাহসিকতা দেখিয়ে দিব। হাজার হাজার ঠকে যাওয়া নারীকে শেখাবো অধিকার লড়াই, রক্ষার লড়াই না। এই লড়াই কেবল আমার নিজের জন্য নয়, বরং সমাজে অন্য অন্য অবহেলিত নারীর জন্য একটা উদাহরণ। আমার ভাবনার মাঝে কখন থেকে নিজের প্লেট ভর্তি খাবার শেষ করেছি খেয়াল করিনি। আমার ভাবনায় ভাঙন ঘটলো মায়ের ডাকে, তনু তনু। আমি অনেকটা হকচকে গেলাম, তবু নিজেকে সামলে জবাব দিল, হ্যাঁ মা। আর কটা ভাত দিব মা? নিবি একটু? আমি অনুভব করলাম আমার পেটের খিদে এখনো রয়েছে। এতটুকু খাবারে আমার মা বেশ আয়েশ করে আমার প্লেটে ভাত তুলে দিলেন, ভর্তা তুলে দিলেন, নিজের বাটিতে রাখা মাংস তুলে দিলেন। আমি খাচ্ছি। আজকের মাংসটা বেশ মজার হয়েছে। আমার আর এক বাটি খেতে ইচ্ছে হলো। রিদান ভাইয়ের মাংসের বাটিতে এখনো ভরা। উনি এখনো ছুঁয়ে দেখেনি। আমি সেদিকে লোভাতুর হয়ে তাকিয়ে আছি। যা লক্ষ্য করে রিদান ভাই আচমকা আমার দিকে মাংসের বাটিটা এগিয়ে দিয়ে বললেন, নে খেয়ে নে। আশ্চর্যের ব্যাপার, আমি সত্যি সত্যি তার দেওয়া মাংসের বাটিটুকু সবটুকু মাংস নিজের প্লেটে তুলে নিলাম, যেন আমি এতক্ষণ ধরে এটারই অপেক্ষায় ছিলাম। আমার ছেলে মানুষের দিকে রিদান ভাই কেমন করে যেন একটু হাসলো। আমি ততক্ষণে কিছু বললাম না। বললেন আমার খাওয়ার পর। আচমকা রিদান ভাই মাকে দেখিয়ে বলে, দেখেছো খালা, কে যেন বলেছিল আমি ভাত খাবো না? আমি কি সেই মানসিকতার লোক? এ নিয়ে আমাকে কত হুমকি দুমকি। এখন দেখলে নিজেরা তো খেলো, সঙ্গে আমার মাংসের বাটিটা সাফ করে দিল। রাক্ষস একটা। তার কথায় মাও মিটমিট করে হাসলো। আকস্মিক রিদান ভাইয়ের এমন খোঁচা মেরে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো। বদলোক। এই জন্য তো বলি, এই লোক তখন এত সাধুগুড়ি কেন দেখালো। আমার ইচ্ছে করছে এখন প্লেট থেকে সবটুকু খাবার বের করে ওনাকে ফেরত দিতে। তা তো সম্ভব নয়। আমি ছ্যাদ করে উঠলাম আচমকা। আমি কি আপনার কাছে মাংসের বাটি চেয়েছিলাম রিদান ভাই? নিজেই সেদে এখন আবার আমাকে খাবারের খোঁটা দিচ্ছেন? আমি কি স্বেচ্ছায় দিয়েছি? যেমন করে তুই তাকিয়েছিল ওই মাংস আমি খেলে তো আজ আমাকে ছোটো ঘরে কেবল দৌড়দৌড়ি করতে হতো। আমি লাস্ট আমার প্লেটের তাকিয়ে দেখি একটা হাড়ের অবশিষ্ট রয়েছে। আমি সেটাই ওনাকে দিয়ে মিছিমিছি রাগ দেখে বললাম, নেন আপনার মাংস, খাবো না আর। বলে আমি উঠে গেলাম বেসিনে হাত ধুতে। রিদান ভাই পেছন থেকে ছ্যাদ করে উঠলেন। আমি সেসব পাত্তা দিলাম না। এর মধ্যে ওদের খাওয়া শেষ হলো। রিদান ভাই বিল দিলেন। আমরা তিনজনে একসঙ্গে হোটেল থেকে বেরিয়ে এলাম। এরপর টঙ্গের দোকানে দাঁড়িয়ে চা খেলাম। সবটাতে আজ বেশ তৃপ্তি পাচ্ছি আমি, আমার সঙ্গে মাও। এটা ভাবতে অবাক লাগে, আজ এমন একটা মুহূর্ত কিভাবে আমি এত আরাম করে খাচ্ছি। মানুষ বড় অদ্ভুত, অদ্ভুত তার মন। মন কখন কী চায় না আমরা নিজেরাই বুঝি না। আমি এই মুহূর্তে এসব বুঝতে চাইছি না। সেদিন থানায় আরও বেশ কিছু কাজ রিধান ভাই সঙ্গে নিয়ে গুছিয়ে ফেললাম আমরা। এখনও আদালতে ব্যাপার স্যাপার বাকি পড়ে আছে। এখানে আমাকে দরকার হবে। তাই আমার আর বাড়ি ফেরা হলো না। অসুস্থ শরীর নিয়ে বারবার এতদূর জার্নি ঠিক আমি এখন নিতে পারবো না। এই ভেবে মা আর রিদান ভাই এখানে একটা আবাসিক হোস্টেলে 2টা রুম নিলেন। এক রুমে আমি আর মা, অন্য রুমে রিদান ভাই। আসলে আজ আমরা দুদিন চলছি।
এ কদিন থানায় বিভিন্ন প্রমাণ কাগজপত্র ঝামেলা গোছাতে গোছাতে ব্যাপক ছোটাছুটি করতে হয়েছে আমাকে। অসুস্থ শরীরটা নিয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। ভরা পেট নিয়ে নড়াচড়া করতে আজকাল কষ্ট হয়ে যাচ্ছে আমার। তবুও আমি মনের জোরে রয়েছি। আজ দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম। হঠাৎ মাহিমের নাম্বার থেকে কল। ফোন কলের শব্দ পেয়ে পাশ থেকে মা জিজ্ঞাসা করলো, কে রে তনু? আমি স্বাভাবিকভাবে বললাম, মাহিম। মা ওর নামটা শুনে আতঙ্কে উঠল। ভয়ার্ত গলায় বলল, কল ধরিস না তনু, তুই ওর কল ধরিস না। কল কেটে দে, কল কেটে দে, তুই এক্ষুনি ওর নাম্বারটা ব্লক করে দে। আমি আমার মায়ের বারণ শুনলাম না। কিছু একটা ভেবে বাঁকা হাসলাম। মা ওর নাম শুনতে পেয়ে ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু আমি বেশ স্বাভাবিক হয়ে রয়েছি, যেন আমি জানতাম এমনটাই হবে। এরপর কল রিসিভ করলাম। কি হতে পারে তাও আজ করে নিয়েছি। মা আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছে। আমার ভাবসাব দেখে চোখে বিস্ময়, মুখে কোনো শব্দ নেই। আমি আবারও হাসলাম। এরপর নিজেকে যথাযথ সামনে ফোন রিসিভ করলাম। রিসিভ করার আগে অবশ্য কল রেকর্ডিং চালু করেছি। আমি আর আকপাস না পেয়ে গম্ভীর গলায় শুধলাম, হ্যালো। আচমকা ওপাশ থেকে মাহিমের বাজখাই কণ্ঠে বিশ্রী গালিগালাজ ভেসে আসলো। কিরে, তুই নাকি নিয়ে হোটেলে উঠছিস, আবার আমার নামে মামলা করছিস? হ্যাঁ বাচ্চা, তোর এত সাহস কীভাবে হলো? মুখ সামলে কথা বলো মাহিম। তুই আমার সাহসের এখনো কিছুই দেখিস নেই। তোর সাহস দেখার আগে আমি তোকে দুনিয়া থেকে বিদায় করবো তনয়া। ভালোই ভালোই কথা বলছি। তুই যখন শুনছিস এইবার তোর তেজ আমি ছুটাবো, দেখিস। তুই তোর কোন বাপের পরামর্শে আমার নামে মামলা করছিস? তোর বড় বড় বাপেরা মিলে মাহিম চৌধুরী একগোছা চুলো ছিঁড়তে পারবে না। তোর টাকার লোভ হয়েছে, আমার সম্পত্তির উপর লোভ হয়েছে, তাই না? তোকে আমি জাস্ট করে ফেলবো। আমি নিঃশব্দে নিভৃতে ওর কল কেটে দিলাম। ওর বিশ্রী কথাগুলো, হুমকিমূলক কথাবার্তার ভয়েস রেকর্ডটা নিয়ে সঙ্গে সঙ্গে সেভ ফেললাম। এই জিনিসটা আমার মামলাটাকে আরও একটু শক্তপোক্ত করতে সাহায্য করবে। আমি তৎক্ষণাৎ মহিমের নাম্বারটা চিরতরের জন্য ব্লক লিস্টে যুক্ত করলাম। ওর বিশ্রী গালিগালাজগুলো এখনও আমার কানে বাজতেছে। সেই সঙ্গে শরীরটা ঘিন ঘিন করছে ঘিনে। ভাবতে আজ নিজের প্রতি করুণা হচ্ছে, এরকম একটা অসভ্য জানোয়ারকে আমি ভালোবেসেছিলাম। ছি। আজ আমাকে ওর গালাগালাজগুলো হজম করতে হলো ভবিষ্যৎ প্রজন্ম ভেবে। এই যে আমি পাল্টা প্রতিক্রিয়া দেখাতে গিয়েও দেখাইনি, পাছে আমার প্রমাণটা যদি নড়িবড়ে হয়ে যায়। আমি জানতাম থানা থেকে নোটিশ পাঠালে কিংবা মাহিমের কানে মামলার খবর পৌঁছালে সে আমায় কল করবে। তাই হলো। আমার লক্ষ্য এবার সাকসেস। তবুও আমি কিছুক্ষণ থমথমে অবস্থায় বসেছিলাম। আমার নির্বিকার ভঙ্গিতে ভাটা পড়ল মায়ের ডেকে, তনু, ও তনু। কি বলল মাহিম? আমি তৎক্ষণাৎ নিজেকে সামনে নিয়ে মাকে এড়িয়ে গেলাম। মা জানার জন্য এখনও উৎসুক করছে, কিন্তু আমি কিভাবে বলবো মাকে? আমার প্রেমিক পুরুষ আমাকে বলেছে আমার যে প্রেমিকা প্রেমিকার অশোভন আচার আচরণ সচরাচর প্রকাশ করতে পারি না কাউকে। প্রেমের হারিয়ে সম্পর্ক যখন বিষাদে ভরে ওঠে, তখন চুপি চুপি কত কথা গিলে ফেলি লোকের ভয়ে। আমি তার বিপরীত নেই। মায়ের থেকে নিজের লুকালাম কৌশলী। আমি হাত নাড়াতে থাকলাম মূল জায়গায়। মহিমের বলা রেকর্ডস, সেদিন সালিসিতে বসা সকল কথোপকথন আমি বুদ্ধি করে নিজের ফোনে লুকিয়ে রেকর্ড করেছিলাম। সেগুলো মিলিয়ে আজ থানায় দারোগাকে পাঠিয়ে দিলাম। সঙ্গে দিলাম সামান্য 10,000 টাকা। থানা দারোগা খুব ভালো, ঘুষ খায় না। তবে উপহার হিসেবে টাকা পয়সা সে নেই। বড়বাবুদের কাজের একটা সম্মানই আছে না, এটা সামান্য চা নাস্তার। থানা দারোগা বাবুর হাতে বেশ প্রমাণ রয়েছে এখন। রিদান ভাই মামলার পিছনে বেশ শ্রম দিয়েছে। একে একে 2 দারোগা মিলিয়ে কথা দিয়েছে রাতে তার ফোর্স নিয়ে অ্যারেস্ট করবে মাহিমকে। দরদ দেখে আমাকে বলেছে, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, হারামদাদাটাকে আমরা এইবার একটা উচিত শিক্ষা দেবো। আর হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন। আমিও সাবধানে থাকলাম। দারোগা সাহেব তার কথা রেখেছে। মাহিমকে সেদিন পুলিশ ফোর্স অ্যারেস্ট করেছে। জেলখানাতে মাহিমের বেশ কিছুদিন কেটেছে। থানার সকল ফর্মালিটি পূর্ণ করে আমাদের মামলা উঠেছে আবার আদালতে। জজ সাহেব বিচারকের আসনে বসে আছেন। আমাদের দুপক্ষে 2 উকিল তর্ক বিতর্ক করছেন। মাহিমকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আজ। তার পক্ষে বড়সড় লোকজন আছে। এলাকার চেয়ারম্যানও এসেছেন। আমার সতীনও এসেছেন, তার সঙ্গে আরও অনেকজন। তারা আমার দিকে বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছেন। এদিকে আমার উকিল কেবল একজন উকিল, আমি, আমার মা আর রিদান ভাই। আমার উকিলটা বেশ কাজের। উনি রিদান ভাইয়ের বুদ্ধি জায়ান আহমেদ। রিদান ভাইয়ের কথা মতোই আমাদের হয়ে আইনিভাবে লড়ছে সে। আদালতে এক পর্যায়ে সব দিক দিয়ে প্রমাণিত হতে যাচ্ছিল মাহিম অপরাধী। তখন জজ সাহেব ও উকিল সাহেব প্রশ্ন করলেন, প্রথম মাহিনের তালবাহানা করতে, পরবর্তী রায়ের দিন তারা সাফ জানিয়ে দেয়, ইওর অনার, আমি তনয়ের সঙ্গে সংসার করতে ইচ্ছুক নই। আমি তার দেনা পাওনা পরিশোধ করে তাকে ডিভোর্স দিতে চাই। এরপরে আদালত আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিতে প্রস্তুত।
কেন সংসার করতে যান না? উনি আপনার অনগত সন্তানের মা, আপনার সন্তানের ভবিষ্যৎ। আমার সন্তানের ভবিষ্যৎ আমি তার ভরণ পোষণের দায়িত্ব আমার। কিন্তু তার মায়ের দেনা পাওনা পরিশোধ করার পর কি হবে তার দায়ভার আমার নয়। তাছাড়া এই বিয়েটা আমি আমার প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই করেছিলাম। কিন্তু এখন আমাদের বনিবনতার মিল নেই। আমরা আলাদা হতে চেয়েছিলাম। এর মধ্যে আমি বাদ সেজে বললাম, মহামান্য আদালত, মহিম মিথ্যে বলছে। উনি ওনার প্রথম স্ত্রী অগোচরে আমার সঙ্গে চিটিং করেছেন, আমাকে বিয়ে করেছেন। উনি আমার আর আমার অনাগত সন্তানের সাথে প্রতারণা করেছেন। আমার কথার পিঠে সতীন বলল, ইয়োর অনার, আমি মাহিমের প্রথম স্ত্রী নুহা বলছি। আমার স্বামী আমার অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেছে। ওনার দ্বিতীয় বিয়েতে আমার কোনো আপত্তি ছিলেন না। আমি হতবাক হয়ে রইলাম কিঞ্চিত। একজন নারী হয়ে উনি অপরাধকে চাপা দিয়ে স্বামীর পক্ষ নিয়ে আদালতকে মিথ্যে বললেন। এরপরে আমার উকিল ব্যঙ্গ করে ওনাকে বললেন, আপনি এতই উদার মনের মানুষ মিস নুহা, আপনার স্বামী আপনাকে কাছে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি চাইল আর আপনি আপনার জন্য সতীন আনার অনুমতি দিলেন। বাদীপক্ষের উকিল জায়ান আহমেদ বাধা দিয়ে বললেন, অবজেকশন ইউর অনার, এটা মাহিম ও নুয়ার ব্যক্তিগত ব্যাপার। জায়ান আহমেদ তাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে চেয়ে লোক সম্মুখে তাদেরকে হেনস্থা করতে চাচ্ছে। ওদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলছিল। আচমকা জাজ সাহেব তার হাতুড়ি গোটা কয়েক শব্দ করে বললেন, সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট প্লিজ। আদালত ঠান্ডা হলো। আবারও অনুমতি নিয়ে জাহান আহমেদ আদালতকে দেখিয়ে দিল। আমার সতীনকে জিজ্ঞাসা করলো, মিস নুহা, সেদিন সালিশি চেয়ারম্যান বৈঠকে আপনি তো বলেছিলেন আপনি আপনার সতীন সম্পর্কে অবগত নন। আমার কাছে সেটা যথাযথ প্রমাণ আছে। নুহা বেশ চমকালো। এরপর আবারও অপরাধীর মতো আরেক মিথ্যে শুরু করে দিল খুব কৌশলে। প্রথমে আমি আদালতের কাছে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, আমি সেদিন নিজেদের মান সম্মান বাঁচাতে আমার সতীনকে অস্বীকার করেছি। কিন্তু আমি আর আদালতে দাঁড়িয়ে মিথ্যে বলতে চাই না। আমি অবাক হয়ে সেদিন কেবল অনুভব করছি, একজন নারীর বড় শত্রু। আজ যদি নুহা তার স্বামীর পক্ষ না নিয়ে অন্যায়ের পক্ষ নিত, সমাজের একজন অপরাধী কঠিন শাস্তি হতো। আদালত তাকে চিহ্নিত করছে একজন শক্তপোক্ত প্রতারক। কিন্তু হায় আফসোস, আজও আমাদের সমাজে নারীগুলো স্বামীর অন্ধভক্ত। নিজের সংসার রক্ষার্থে আজও নারীরা তার স্বামীর হাজারটা অপরাধ লুকিয়ে রাখে, একজন অপরাধীকে বুক ফুলিয়ে বাঁচিয়ে দেয়। এতে যদি অন্যের জানটাও চলে যায়, সেদিকে ফিরে তাকায় না, তাকাতেও চায় না। আমি নীরবে নিঃশব্দ ছাড়লাম। পাশ থেকে মা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। এরপর আরও মামলা পরিষ্কার হলো, মাহিম আমাকে রাখবে না, আমিও তার সঙ্গে থাকবো না। পরবর্তীতে আইনিভাবে সিদ্ধান্ত নিল আমাদের বিচ্ছেদ। মাহিম আমার দেনা পাওনা ও মোহরানা পরিশোধ করে দিল। কিন্তু বাচ্চা প্রসঙ্গে এসে আদালতে আবারও মাহিম প্রশ্ন করল, মাহিম চৌধুরী, তনয়ার গর্ভে যে বাচ্চা রয়েছে সেটা তো আপনার। বাবা হিসেবে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার। কিন্তু এই বাচ্চা যে আপনার কাছে নিরাপদ থাকবে এর নিশ্চয়তা কী? মাহিম বেশ অনেকক্ষণ পর বলল, দরকার হলে আইনিভাবে তার নিশ্চয়তা আছে, আমি নিব। কিন্তু এতে আবারও বাধা দিলাম। আমি আদালতের কাছে দাবি তুললাম, আমার বাচ্চা আমার কাছে থাকবে। আমার বাচ্চা আমি সারা জীবন নিজের কাছে রাখবো। তাকে আমি কাউকে দেব না। আমি যেখানে থাকবো আমার বাচ্চাও সেখানে থাকবে। কিন্তু আইনিভাবে একজন বাচ্চার অধিকার প্রথম তার বাবার দিকে যায়। নির্দিষ্ট সময় পর বাবা যদি নিজের সন্তানকে নিজের কাছে রাখার দাবি আদালতে তোলেন, সেক্ষেত্রে মায়ের চাইলে বাবারা নিজেদের কাছে রাখতে পারে। কিন্তু আমাদের সেক্ষেত্রে সেরকম হলো না। মাহিম এই বাচ্চা নিজের কাছে রাখার অনীহা। আমার সতীন অন্যের বোঝা নিজের সংসারে নিতে রাজি নয়। অগত্যা আমার দাবি আদালত লিখিতভাবে মেনে নিল। সবশেষে আমাদের ডিভোর্স লেটার রেডি হলো, স্বাক্ষর হলো। মাহিমাস লাস্ট শুনানিতে আমার দেনমোহরে 3 মাসের ভরণপোষণ খরচ জমা দিল। এছাড়া পাঁচ হওয়ার বাচ্চা হওয়ার পর অবধি আমার চিকিৎসা ভরণপোষণের যাবতীয় খরচ তার। তাছাড়াও বাচ্চা আমার কাছে থাকলে সে তার পিতার সম্পত্তির উপর অধিকার রাখবেন। সবশেষে নানাবিধ অপরাধে মাহিমকে আদালত দিল 6 মাসের কারাদণ্ড, জরিমানা। যদিও ওর শাস্তি আরও বেশি হওয়া দরকার ছিল, কিন্তু ক্ষমতা আর টাকার ফাঁক থেকে আদালত থেকে অল্পতে বেঁচে যায়। জাহান আহমেদ আর কিছুই করতে পারল না। আদালতে এরপর তার আর হাত নেই। আজ আমি এতটুকু সন্তুষ্ট থাকলাম যে এইভাবে মানুষটা আদালতের ফাঁকফোঁক করে থাকে। কিন্তু আল্লাহর আদালতে কোনো ফাঁকফোঁকও নেই। সেখানে প্রতিটি কাজের সঠিক বিচার পাবেন। তুমি যদি ঠিক ততটুকু পাবে যতটুকু তোমার প্রাপ্য, হোক বা সুখের পুরস্কার কিংবা শাস্তির কঠিন বোঝা। সেই বিশ্বাস রেখে আমি দুহাত উঁচিয়ে একজন আল্লাহর নিকট সঁপে দেব। আমার প্রতিটি দীর্ঘশ্বাস ওর দিকে অভিশাপ হয়ে ফিরবে। হ্যাঁ হ্যাঁ, ফিরবে। আমি হাসলাম তৃপ্তিতে। ভাগ্যিস আমাদের একজন রব আছে। অবশেষে আমি আমার সংসারটা লিখিতভাবে হারলাম।
বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তালাক কার্যকর হলো। আমি সেই সময়টা সবুর করলাম না। সেই কবে থেকেই একজন প্রতারককে তুলে ফেলেছি, এমনভাবে তুললাম যে আমার ঘৃণাতে সেই পুরুষ নামটা থাকবে না। আমি জানি আমি তাকে ছাড়া বাঁচবো, ভালো থাকবো একজন বিপ্লবী নারী হয়ে, যাকে দ্বিতীয়বার ভাঙাতে আসলে সেই পুরুষ ১০০বার ভাববে। বেশ কিছুদিন পর নিজের শহরে ফিরছি আমরা। আমি আর মা বাসের সিটে পাশাপাশি, রিদান ভাই অন্য সিটে। বাস চলছে। বাসের জানলার পাশে সিটটাতে বসে আছি আমি। বাইরে সন্ধ্যার আলো আঁধার। রাস্তার ল্যাম্পপোস্টে মৃদু আলো আমাকে অবচেতন অন্য জগতে নিয়ে আসছে। আমার এক হাতে ব্যাগ, অন্য হাতে অবহেলায় জানলার ধারে রেখে বাইরে দাঁড়িয়ে থাকা শীতল হাওয়ায় পরিপাটি মুখটা ছুঁয়ে যাচ্ছে। কিন্তু আমি টের পেলাম আমার চোখে এক বিষণ্ণ স্থিরতা। ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে মূর্ছা যাচ্ছে। তবু আমার মনের ভেতরটা এক প্রকার মুক্তির স্বাদ, আবার গভীর এক শূন্যতা। সম্পর্কের জটিল থেকে নিজেকে মুক্ত করে আজ একটু হালকা অনুভব করছি। কিন্তু সেই মুক্তির যেন আমার জীবন অনেকটুকু কেড়ে নিয়েছে। এটা কি সংসার হারানোর বিষাদ? জানি না। আমি কিচ্ছু জানি না। বাসের ভিড়, কত মানুষের কোলাহল আমাকে ছুঁতে পারছে না। আমি ভাবছি সব হারিয়ে কি কিছু পাওয়া যায়? হয়তো যায়। নিজেকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন আজ প্রথমবারের মতো আমার চোখে ভেসে উঠল। জানলার কাছে আমার প্রতিচ্ছবির জন্য আমাকে সান্ত্বনা দিয়ে বলছে, তুই পারবি তো না, তুই একাই যথেষ্ট। বাস ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমার হৃদয়ের ভাঙা অংশগুলো নতুন করে নিজেকে গড়ে তোলার জন্য প্রস্তুত। আচমকা ফোনের ভাইব্রেটে কেঁপে উঠলাম আমি। তন্নি কল করছে। আমি অনাগ্রহের সাথে কল ধরলাম। ওপাশ থেকে ভেসে আসছে বড় খালার কণ্ঠ। হ্যালো তনু। বড় খালার বাসাতে এতদিন থেকেছে তন্নি। মা একা একা এক ফ্ল্যাটে রাখেনি। বড় খালা তন্নির ফোন থেকে কল করেছে আমায়। খালার কণ্ঠ শুনে আমি আস্তে ধীরে বললাম, হ্যাঁ খালা বলো। কী ব্যাপার, কল ধরছিলি না? আমার ফোনে ব্যালেন্স ছিল না, তাই তন্নির ফোন থেকে কতগুলো কল করেছি তোকে। শুনতে পাইনি খালা। আমার বিষণ্ণ ভাঙা ভাঙা কণ্ঠ শুনে খালা বিচলিত হলো আরও কয়েকগুণ। কী হচ্ছে তনু, তোকে এত বিষণ্ণ লাগছে কেন? আমি ছলছল লোককে অল্প স্বল্প তাকালাম। বললাম, আমার বেনামি সংসারটা আজ ভেঙে গিয়েছে খালা। আজ আমি মুক্ত। আমার অদ্ভুত বাচনভঙ্গি শুনে খালার কথার খেল হারিয়ে ফেললো। তবদা খেয়ে কিয়ৎক্ষণ স্থির হলো। হয়তো উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে। এর মধ্যে তন্নি ফোন নিল। জিজ্ঞাসা করলো, কত দূর এলি আপনি? কাছাকাছি চলে এসেছি, একটু পরেই পৌঁছে যাবো, ফোন রাখ। আমার কথা বলতে ইচ্ছে করলো না এখন। ঠিক আছে আপু, সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। আচ্ছা রাখবো। তনি এরপর কল কাটলো। আমায় পুনরায় কণ্ঠে দরদ মিশিয়ে ডাকলো, আপু শোনো। কি? বেইমানরা তোমার জীবনের গল্পের একটা অধ্যায়, পুরো গল্প নয়। তাদের জন্য তুমি থেমে যেও না, মন খারাপ করো না। তারা তোমাকে ভেঙে চুরে দিয়ে আবারও শক্তিশালী হতে শিখেছে। তুমি নিজেকে শক্ত রেখো, সামনে এগিয়ে যাও। সত্যিকারের অর্থে যে মানুষগুলো তোমার, তারা তোমার নতুন পথ চলার অপেক্ষায় থাকবে। ওরা কথা শুনে আমি অনমনে হাসলাম। আমার ছোট্ট বোনটা কি খুব বড় হয়ে গেছে? কেমন ভারী ভারী কথা বলছে। মনে হচ্ছে এই তো সেদিন স্কুলের গণ্ডি পেরিয়ে তবে কলেজে ভর্তি হয়েছে তন্নি। এখন ইন্টারমিডিয়েট শেষ পর্যায়ে চলে গেছে। সামনে ওর পরীক্ষা। সময় কীভাবে ফুরিয়ে যায়। হ্যাঁ, আমাদের সেই ছোট্ট তন্নি সত্যিই বড় হয়েছে। আমাদের বাবা নেই, মাথার উপর বড় ভাইয়ের কোনো ছায়া নেই। আমি যে বড়, আমার মাথার উপরেই কত দায়িত্ব বেড়েছে। ওদের জন্য হলেও আমাকে ভালো থাকতে হবে। আমি আনমনে হাসলাম, আমরা বললাম, তোরাই আমার শক্তি, তোরাই আমার বল, তোরাই আমার নতুন পথ চলা। তন্নি আমাকে আবারও দৃঢ়ভাবে আশ্বাস দিয়ে বলল, আমরা সবাই তোমার সাথে আছি আপু। তুমি পারবে, তুমি পারবে। আমি ভরসা পেলাম। কল কেটে দিলাম এরপর। আচমকা ক্লান্তি ধরছে শরীর ও মনে। আমি বিনা আমন্ত্রণে মায়ের কাঁধে মাথা রেখে এলিয়ে দিলাম। মা একটু মুচকি হাসলো। আমার ধরা মাথার হাত বুলিয়ে দিল। মায়ের আদর অনুভব করছি। কখন জানি চোখ লেগে গেছিল। আমি ঘুমিয়ে গিয়েছিলাম বোধহয়। আমার তন্দ্রাভাবটা কাটে রিদান ভাইয়ের ডাকে, তনু এই তনু। আমি আচমকা ডাকে হকচকে গেলাম। বললাম, কী হয়েছে, কী হয়েছে? পৌঁছে গেছি আমরা। রিদান ভাই এতটুকু বলে ঝড়ের বেগে আবারও কোথাও অদৃশ্য হয়ে গেল। আমি আশেপাশে চোখ ঘুরিয়ে নিলাম একবার। আমার মাথাটা এখনও মায়ের কাঁধে। মা নড়াচড়া করতে না পারে সেভাবে বসে রয়েছে। পাশে আমার যদি অসুবিধা হয়, মায়ের গভীর যত্নটুকু আমার মন ভালো হওয়ার কারণ। আমার বুকের ভারটা আচমকা সরে গেছে। আমি মাকে জড়িয়ে ধরে সেভাবেই কতক্ষণ বসে রইলাম। যাত্রীরা ধস্তাধস্তি করছে, নামছে। অনেক ভিড়ের মধ্যে আমি সুস্থ শরীর নিয়ে গেলাম না। মা বাবা বারণ করছে। আমার মা আমি নামলাম সবার শেষে। বাস স্টেশনে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আমি আর মা। রিধান ভাই আবার কোথায় গেল? নীরবে আমরা ওনাকে খুঁজছি। আচমকা আমার চোখ আটকে গেল পরিচিত এক পুরুষের মুখের উপর। ওই তো কিছু দূরে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ লোক। যে লোকটা আমার বিয়েতে এসেছিল মাহিমের বাবা হয়ে,
যাকে আমি একসময় বাবাও ডেকেছি। আজ সেসব ভাবতে ঘৃণা হচ্ছে। আমার ইচ্ছে হচ্ছে প্রতারক লোকটার মুখে বরাবর থুতু ফেলতে। কি করতে পারলো উনি এমন কাজ? উনি আমার বাবা না হোক, পৃথিবীতে কারো না কারো তো বাবা। বাবারা কি এমন প্রতারক হয়? কারণ কি? কারণ জানতে হলে আমি একবার ওনার খোঁজ করতাম। অনাকাঙ্ক্ষিতভাবে সেই লোকটা আজ এখানেই দেখব ভাবিনি। আমি দেরি না করে ওনার দিকে এগিয়ে গেলাম। ডাকলাম উঁচু কণ্ঠে, এই শুনুন। বৃদ্ধ লোকটা আচমকা আমাকে দেখে যেন আকাশ থেকে পড়লো। তার চোখে মুখে গাঢ় বিস্ময়ের রেশ। উনি আনমনে হেসে বলল, তনু তুমি? আমি এর মধ্যে বড় বড় পা ফেলে ওনার কাছে পৌঁছে গেছি। এরপর পেছন পেছন মা এলো। আমি একবার অগোছালো বৃদ্ধ লোকটার আগাগোড়া পর্যবেক্ষণ করে নিলাম। আগে সে পোশাক আশাকের সঙ্গে এখন পোশাক আশাকের মিল নেই। পরনে সস্তায় কেনা একটা মলিন শার্ট ও লুঙ্গি, পায়ে একজোড় চটি দিত, হাতে আধখালি একটা ব্যাগ। সবটাই লক্ষ্য করে আমি তাচ্ছিল্যের সুরে বললাম, কি ব্যাপার? আজকাল টাকা পয়সা পেতে সমস্যা হচ্ছে নাকি আপনার? আগে তো ঠকবাজি করার জায়গা পাচ্ছেন না বুঝি? লোকটা হঠাৎ করে মাথা নিচু করে আসে। আগে পিছে কিছু না ভেবে দ্রুত আমার থেকে উল্টো রাস্তা ধরে হাঁটা দিল। আমি বুঝলাম লোকটা আমার থেকে পালাতে চাইছে। আমি তাকে যেতে দিলাম না, আটকে দিলাম, বাধা দিয়ে বললাম, দাঁড়ান। লোকটার পা জোড়া অমনি থেমে গেল। তবে উনি আমার দিকে তাকালো না। আমি সেসব মাথাও ঘামল না, বরং মনের রাগটুকু উগলিয়ে দিলাম ওনার। জিজ্ঞাসা করলাম, জানেন আমার সংসারটা আজ ভেঙেছে? লোকটা একটুও চমকাল না, বরং হেলদণ্ডিনভাবে বলল, যাওয়ারই ছিল। এতে কি যে রাগ লাগলো আমার, উনি এমন করলো, ভাব করলো যেন উনি অনেক খুশি হয়েছেন। লোকটার মুখোমুখি হয়ে আমি আগের চেয়েও দ্বিগুণ তেজ নিয়ে বললাম, কিভাবে পারলেন আপনি এই কাজটা করতে? আপনার বিবেক বাঁধলো না? সবটা জেনেও কেন একটা মেয়েকে অনিশ্চিত সংসার করতে সাহায্য করলেন? আপনি না বাবা, তবু কেন একটা মেয়েকে সবাই মিলে ঠকালেন? পেটের দায়, পেটের ক্ষুধার যন্ত্রণা থাকলে মাথায় বিবেকের তাড়না থাকে না মানে? তাই বলে এমন একটা কাজ করবেন? লোকটার সঙ্গে সঙ্গে আমার কথার জবাব দিল না। আমি আগ্রহ নিয়ে ওনার দিকে তাকিয়েছি। আমার সঙ্গে মাও। কীরকম অদ্ভুত লাগছে লোকটাকে। দূরের ল্যাম্পপোস্টে ফিনসিটে আলোয় তার কুচকুচে যাওয়া চোখ জোড়া চিকচিক করছে। বোধহয় লোকটা কাঁদছে। কিসের এত দুঃখ ওনার? আমার ভাবনার মাঝে লোকটা বলল, আমি আর আমার স্ত্রী টাকার জন্য তোমাদের সঙ্গে অভিনয় করছি মা। সেদিন আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আমরা এই কাজ না করলে মাহিম আমাদের অতগুলো টাকা দিত না। আর আমার অসুস্থ ছেলেটাকে বাঁচানো যেত না। আমার কাছে আবারও সব কিছু পরিষ্কার ছিল। লোকটা মিথ্যে বলছে না। তার চিকচিক করে অশ্রুসিক্ত চোখ সাক্ষী। আমি কিছুক্ষণের জন্য ভাষাহীন বিতৃষ্ণ চোখে তাকিয়ে আছি সামনেরটার দিকে। এর মধ্যে মা বলল, যতই হোক, তাই বলে মানুষ ঠকানো কোনো কাজ ভালো না। আপনি যে কোনো উপায়ে আমাদের একবার সেটা জানাতে পারতেন সবটা। সেদিন যদি আপনি আমাদের কিছুটা একটা আঁচ দিতেন, আজ আমার মেয়েটার সংসারটা ভাঙতো না। আমার ফুলের গায়ে এতটা আঁচল লাগতো না। সেদিন কাঁটা থেকে রেহাই পেত আমার ফুলটা। আমার মেয়েটা আজ যা হারিয়েছে, সে যন্ত্রণা সহ্য করছে। ওর একটা একটা দীর্ঘশ্বাসের পিছনে আপনিও কোনো না কোনোভাবে দায়ী। নিজের সন্তানের কথা ভেবে আপনি যদি আরেকজন সন্তানকে ঠকিয়েছেন, আপনি দেখবেন নিজের এর বিচার নিজেই করবেন। আজ না হয় কাল আমার রুহর অভিশাপ আপনার সন্তানের উপর পড়বে। লোকটা অদ্ভুত স্বরে হাসলো কিয়ৎক্ষণ। এরপর প্রাণহীন গলায় শুধাল, যে অভিশাপের আর দরকার হবে না আপা। প্রকৃতি ভোলে না ঋণ। সেদিন আমি আমার সন্তানকে বাঁচালেও তার পা দুটো আমি বাঁচাতে পারিনি। হঠাৎ এক দুর্ঘটনায় আমার ছেলেটার পা দুটো চিরতরে হারিয়ে গেল। একমাত্র মেয়েটার সংসারও ভেঙে গেল কারণ ছাড়া। ওই যে পাপের পিছুটান। লোকটা আর এক মুহূর্ত দাঁড়ালো না, নির্জীব ভঙ্গিতে চলে গেল। আমরা মা মেয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম। মানুষটা আমাদেরকে আর শাস্তি দেওয়ার দরকার হলো না। ওই যে লোকটার ভেতরে অপরাধবোধ হলো, তার আত্মার শাস্তি। আত্মার যদি অসুখ থাকে, মানুষ কীভাবে ভালো থাকে? তাকে নিয়ে আমাদের আর বেশিক্ষণ ভাবা হলো না। আমাদের কি এত সময় আছে? আমরা যে নিজ নিজ জগতে ব্যস্ত। তার মধ্যে রিদান ভাই এলো কোত্থেকে যেন রিক্সা নিয়ে। সঙ্গে সঙ্গে দুটো ডাব আমার হাতে একটা দিল, মায়ের হাতে একটা দিল। আমার এত বড় জল তেষ্টা লাগছে, লোকটা বুঝি খেয়াল করছিল। এত রাতে ডাব পেল কই? আমি এত শত না ভেবে ডাবের পানিটা তৃপ্তি করে খেয়ে নিলাম। রিদান ভাই আর একটু আগের ব্যাপারে জানলাম। গল্পের লোকটা বড়ই ঘাটতারা। ওনাকে চিনলে ঝামেলা করবে। অতৃপ্ত মানুষটাকে আমি আর অশান্তি পোহাতে দিলাম না। আর প্রতি আমার কোনো রাগ অনুরাগ নেই। আমার পাওনা যে আমার রব নিজেই আগে আগে পুষিয়ে দিয়েছে। নিশ্চয় রব সর্বশ্রেষ্ঠ বিচারক। রবের নিকট সকল কাজে ন্যায় বিচার পাওয়া যাবে, আমিও পাবো। এই ভেবে মনটা ফুরফুরে হয়ে গেছে আমার। এরপর আর সময় নষ্ট করলাম না। রিক্সা চড়ে বাসায় এলাম। আমাদের সঙ্গে ব্যাগপত্র নিয়ে রিদান ভাইও এসেছে। উনি থাকবেন না যদিও, একটু পর বোধহয় চলে যাবে নিজ বাসায়।
বাসায় আমি ফুরফুরে মেজাজে এলেও আমার মেজাজের রদবদল হলো কিছুক্ষণের মধ্যেই। আমাদের উপস্থিতি টের পেয়ে মানুষজন হামলা শুরু করলো। আশেপাশে ফ্রাস্টে ভাবি চাচিরা এলো। ওরা আমায় কেউ কেউ দেখলো বাঁকা চোখে, কেউ বা আমার জন্য দুঃখ পেল। আমি যদিও সেসব দেখতে পাচ্ছি না, কিন্তু পাশের বাসার ভাবির দরদ দেখিয়ে মনে করিয়ে দিল যে উনি এলো আমার রুমে, পাশে বসে বলল, ডিভোর্সটা তবে হয়ে গেল তোর? আমি ঠান্ডা স্বরে প্রত্যুত্তর বললাম, শুনেছে যখন আবার জিজ্ঞাসা করছে কেন? এতটুকু যেন আমার দোষ হয়ে উঠল। ভাবি বসা থেকে উঠে দাঁড়ালো, খ্যাক করে উঠল, ও জিজ্ঞাসা করতে বুঝি আমার দোষ হয়ে গেল? আমি তার কথা পাত্তা দিলাম না, না শোনার মতো করে ফোনটা হাতে নিয়ে বসে রইলাম। এতে ভাবির কথাতে সুবিধা হলো। অধৈর্য হয়ে ভাবি প্রথম দিনেই ভাবি আমায় খোঁটা দিল, ডিভোর্সের তেজ কত, এই তেজের কারণে স্বামীর ঘর ছাড়া হয়েছে। কথাটা বিড়বিড় করে বললেও আমি শুনে নিয়েছি। আমি তাকে তার উপরে কিছু বললাম না। কিছু কিছু সময় চুপচাপ থাকাটাই ভালো। ভাঙা মানুষের দুর্বল পয়েন্ট ধরে অনেকে পুনরায় ভাঙতে আসবে, আর তখন যদি তারা অপর মানুষটার কাছে সুবিধা পেয়ে বসে, তাহলে তো রক্ষা নেই। এক জীবন অতিষ্ঠ করে মানুষটা তাকে বাঁচতে দিবে না। কিন্তু আমি তো বাঁচতে চাই আমার পেটে বেড়া ওটা সন্তানকে নিয়ে, তাই চুপ রইলাম। যার তার কথা কানে তুলতে নেই। এতে ওরা নিজেদের গুরুত্বপূর্ণ ভেবে বসবে, কিন্তু আমি তো ওদের গুরুত্ব দিচ্ছি না। দীর্ঘ জার্নি, শরীর ক্লান্ত লাগছে আমার। আমি কোনো কথাবার্তা ছাড়া রুমের লাইট অফ করে শুয়ে পড়লাম। ভাবি অমনি সুরসুর করে চলে গেল জুৎসই জায়গায় না পেয়ে। আমি হাসলাম তার অপমানিত হওয়া ভোঁতা মুখটা দেখে। রাজ্যের ক্লান্তি চোখে বন্ধ করতে আমি ভাবতে লাগলাম, এই জায়গাটায় আমায় ছেড়ে দেওয়া উচিত হয়নি। মানুষের মগজে বুঝি চলার মতো কিছু বিকৃত মানুষের সঙ্গে দূরত্ব বাড়ানো উচিত। এতে মানসিক শান্তি অক্ষম থাকে। এই সমাজের কাছে আমি এখন ডিভোর্সি, ওদের কাছে আমি বড়ই ঠুনকো। আমার দাম নেই কানা করিও। ওরা সুযোগ পেলে আমাকে বারবার ভাঙতে আসবে। আমি বারবার মনোবল হারিয়ে খেলবো। আমাকে আমার অতীতে পিছু ডাক নিবে। নিজের সম্মান, নিজেদের দাম রক্ষা সারতে হলো এই শহরের জায়গাটা আমার পাল্টে ফেলা উচিত। আমাকে আরও বেশ কিছুক্ষণ ভাবতে হলো। বসার ঘর থেকে শুনতে পেলাম রিদান ভাই মাকে বলছে, ওই বাসাটা পাল্টে ফেলিও খালা, আমি তোমাদের জন্য নতুন ফ্ল্যাট দেখব। মাও তার সঙ্গে সহমত হলো, অমত করলো না। রিদান ভাই বিচক্ষণ মানুষ, এক প্রহরে বুঝে গেছে এই বাসাটা এখন আমার জন্য শান্তির জায়গা নয়। নতুন জীবন নতুন বাসায় বিন্দাস কাটছে। সবার আয়ের থেকে আমাদের 6 মাসটা চলে গেছে। আমার নতুন ঘরে নতুন মেহমানের জন্ম হয়েছে। আমার দুঃখের ঘরে সুখের ছোঁয়া আমার রাজকুমারী। হ্যাঁ, আমার গর্ভ থেকে একজন কন্যা সন্তান জন্ম হয়েছে। সে পৃথিবী আসার সঙ্গে সঙ্গে বাবা আমায় জন্য নিষিদ্ধ পুরুষের খাতায় উপযুক্ত হয়েছে। আমার কন্যার বাবা নেই। জন্ম থেকে সে 5টা শিশুর মতো বাবার ছোঁয়া পায়নি। তাকে কখনো তার বাবা ছুঁতেও পায়নি। আমি ছুঁতে দেব না। আমাদের মা-মেয়ের জীবনে মাহিম নামক মানুষটা কোথাও থাকবে না। সে আছে আমার ঘৃণাতে, আমার অভিশাপে। আমি মনে করি তার বাবা-মা সবটাই এখন আমি। তাকে নিয়ে দিব্যি আনন্দে এখন যাচ্ছে আমার দিন। আমার কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পৃথিবীটা যেন নতুন রূপে আমাকে চুম্বন করতে শুরু করছে। তার ছোট্ট হাত দুটো যখন আমার আঙুল ছোঁয়, তখন মনে হয় যেন পৃথিবীতে সব কিছু ভুলে আমার এই মুহূর্তটাকে বিশেষ করে তুলে ধরেছি। ছোট্ট একটা প্রাণ যে আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন। তার হাসি, কান্না সব কিছুতেই এক নতুন পৃথিবীকে সূচনা। মাতৃত্বের প্রতিটি দিন কষ্ট হলো, তার প্রতি মুহূর্ত ভালোবাসা আর দায়িত্ব গোপন শক্তি আমাকে এগিয়ে নিয়ে যায়। এই সন্তান আমার অজানা শক্তি, আমার অমৃত। তার মাঝে আমি এত সুখের সন্ধান খুঁজে পেয়েছি। আমি তার নাম রেখেছি সুখ। ও আমার সুখ নয়, সুখ পাখি। আমি তাকে নিজের মতো করে পুষে বড় করব। পৃথিবীর সকল কিছুর সঙ্গে আমি তাকে পরিচয় করে দিব। আমি আমার কন্যাকে দুঃখ চেনাবো, সুখ চেনাবো, ক্ষুধা চেনাবো, বাস্তবতা চেনাবো। যাতে আমার মতোই একই ভুল আমার কন্যা না করে। তাকে ঘিরে আমার হাজারটা জল্পনা কল্পনা। অদ্ভুত এই আনন্দের মাঝে আমার কাঁধে দায়িত্বটা বেড়েছে। সে ছাড়াও ও আমার পাশে, আমার মা রয়েছে, ছোট বোন রয়েছে। বড় হওয়ার সুবাদে তাদের দায়িত্ব আমার। ছোট বোন বড় হচ্ছে, সামনে তার পরীক্ষা। এরপর বিয়ে শাদির একটা ব্যাপার আছে। এতগুলো মানুষ নিয়ে বসে আর কতকাল খাওয়া যায়। আমার মাথার উপর যে বাবার ছায়াটা নেই, আমার বটবৃক্ষের ছায়াটা হারিয়ে গেছে সেই কবে। রেখে গিয়েছে পেনশনের সামান্য কিছু টাকা। আমার বাবা স্কুল মাস্টার ছিলেন কি না, মা ওটা দিয়ে রয়ে চলছে। আমি ভাবছি কি করা যায়। আমি এর মধ্যে বিভিন্ন জায়গায় চাকরির জন্য দরখাস্ত করেছি, কিন্তু ভালো ফলাফল আসেনি এখনো। যা এসেছে সেই স্বল্প বেতনে আমারই পোষাবে না। এ নিয়ে আমি একটু চিন্তিত বটে। ভালো চাকরি পাওয়ার সুযোগ নেই আমার। অনার্স কমপ্লিট হতে এখনো আমার 1.5-2 বছর বাকি। আমার পড়ালেখা শেষ হয়নি এখনো। মাত্র ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দিয়ে ভালো চাকরি পাওয়ার
বিলাসিতা আমি কি করে করি? যতই হোক লেখাপড়াটা চালিয়ে যেতে হবে। এর মধ্যে যেকোনো একটা কাজ করা সময়ের দাবি হিসাবে দাঁড়িয়েছে আমার জন্য। কোনো উপায়ন্তর না পেয়ে বসন্তের এক বিকেলে মাকে বললাম, "ভালো চাকরি তো পাচ্ছি না মা, কী করবো বলো তো?" মা অনেকক্ষণ ভেবে বলল, "তোর জন্য এখন চাকরি পাওয়াটা মুশকিল হয়ে যাবে। চাকরিখোর বাস দিয়ে কোচিং সেন্টার খুলতে পারিস। শহরে এটা ভালো চলবে।" আমি ভেবে দেখলাম মায়ের আইডিয়াটা খারাপ না। আমি সেই মোতাবেক এগোলাম। বাসার কাছাকাছি একটা ঘর ভাড়া নিলাম। সেখানে খুলে ফেললাম কোচিং সেন্টার। অনলাইন থেকে শুরু করে শহরের আনাচে-কানাচে ছাপিয়ে দিলাম আমার সুখ কোচিং সেন্টারের বার্তা। শিশু থেকে শুরু করে ইন্টার স্টুডেন্ট পড়ুয়াকে আমি পড়াতে পারবো। শুরুতে আমি হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী নিয়ে শুরু করলাম আমার এই যাত্রা। বাচ্চা মায়ের কাছে রেখে আমি আমার সবটুকু শ্রম আর মেধা এখানে ঢেলে দিলাম। আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব স্টুডেন্টকে পড়াতাম। যার ফলে ওরা ভালো রেজাল্ট করত। খুব অল্প সময়ের মধ্যে চারপাশে আমার সুনাম বাড়তে লাগলো। ধীরে ধীরে মানুষজন আমায় কোচিং সেন্টারে চিনতে লাগলো। ভিড় বাড়লো। এরপর কখনো আমাকে স্টুডেন্ট নিয়ে ভাবতে হয়নি। সৎ পথে সাফল্য পেয়েছি। পরিশ্রম সেই সফলতার চাবিকাঠি, যা একদিন সুন্দর ফল দেয়। আমি এই মন্ত্রে বিশ্বাসী। আমিও নিজের লক্ষ্য অটুট রেখে পরিশ্রম করতে লাগলাম। খুব শীঘ্রই যে সফল পেতে লাগলাম আমি। কয়েক ব্যাচ ভাগাভাগি করে এখন স্টুডেন্ট পড়াতে হয় আমাকে। আমাকে এতে হেল্প করে তন্নি। এর মধ্যে ওর ফাইনাল পরীক্ষা শেষ। এখন তন্নিও আমার সেন্টারে ছোট বাচ্চাদের পড়ায়। খুব অল্প সময়ের মধ্যে আমাদের দু বোনের একটা গতি হয়েছে। এখন আর কালকে কী ভাবো, বাসার ভাড়া কীভাবে জোগাড় হবে, বাচ্চার খরচ কীভাবে চলবে, এ নিয়ে ভাবতে হয় না আমাদের। আমাদের এই সাফল্য সবচেয়ে খুশি আমার মা। মা তার সবটুকু দিয়ে আমাদের পাশে দেখেছেন, সব কাজে সাপোর্ট করেছেন। আমি টের পেলাম বাচ্চা মা বোন নিয়ে মানসিক শান্তির কমতি নেই আমার। আমার দুনিয়া ঝলমল করছে ওদের ছয়। এরপর আমাকে পিছন ফিরে তাকাতে হয়নি। সেবার সে বিকালের কথা যথারীতি বিকেলে কোচিং সেন্টারে বসে আমি বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম। আচমকা কোত্থেকে যেন রিদান ভাই এলো। সে মাঝে মধ্যে প্রায় সময় পেলে আমাদের এখানে আসে। বাচ্চাদের সঙ্গে কথা বলে ঘুরে যাই। এবার এসেছে বেশ কিছুদিন পর। তাও আমি তাকে দেখে আগ্রহ দেখালাম না। আমি যথারীতি তাকে এড়িয়ে চলি। আজও গেলাম। এতে অবশ্য রিদান ভাইয়ের কিছু যায় আসে না বলে মনে হয় না। তার আচরণ স্বাভাবিক। রিদান ভাই বাচ্চাদের সঙ্গে কথা বলে আমাকে এক প্রকার হুমকি করল। আমার জন্য রং চা খাও তো তনু। আমি একবার বেশ গম্ভীর কণ্ঠে বললাম, চা আপনি নিচে গিয়ে খেয়ে আসুন রিদান ভাই। এটা আমার পড়ার জায়গা, বাসা না। এখানে আমি চা নাস্তা নিয়ে বসে থাকি না। রিদান ভাই কিয়ৎক্ষণ আমার দিকে ভুরু উঁচিয়ে চেয়ে রইল, আর কিছু বলল না। আমি সেসবে আগ্রহ দেখালাম না। রিয়াদ ভাই বসে রইল আমার কোচিংয়ের একটা চেয়ারে। আমার বাচ্চা পড়ানোর টাইম শেষ। আমি তাদের ছুটি দিলাম। ওরা চলে গেল। রিদান ভাই তখনও বসে আছে। আমি বিরক্ত হলাম। মানুষটা কি এখনো আজীবন থাকার কথা ভাবছে? আমি এক পর্যায়ে বললাম, যাচ্ছেন না কেন? আমি এখানে থাকলে অসুবিধা কি তোর? রিদান ভাইয়ের পাল্টা প্রশ্নে আমি আবারও বললাম, অবশ্যই আমার অসুবিধা আছে। আপনি চলে যান রিদান ভাই। আর কখনো এখানে আসবেন না। রিদান ভাই সঙ্গে সঙ্গে কিছু বলল না। অনেকক্ষণ পর বলল, এক্ষুনি চলে যাব। আর একটু বসি। বসে কি করবেন? আমার আরেক ব্যাচ পড়ানো বাকি। ওরা চলে আসবে। আপনি চলে যান। বারবার আমাকে চলে যেতে বলছিস কেন তনু? তোর কি মনে হয় আমি এখানে বসে ঘুমাতে এসেছি? অনেক কাজ ফেলে এখানে এসেছি। আসছেন কেন? আমি কি আসতে বলেছি আপনাকে? রিদান ভাই আমার কথা পাত্তা দিল না। বলল, তোর একটু সমস্যা হবে। বের হবি একটু আমায় সঙ্গ দিতে? আমি তার দিকে আর তাকালাম না। উল্টো দিকে ফিরে বললাম, না। যদি আমার হাতে এখন অনেকখানি সময়, পরবর্তী ব্যাচের স্টুডেন্টরা আসতে এখনো ৩০-৪০ মিনিট বাকি। যতই হোক সমাজের কাছে একজন ডিভোর্সের নারীদের কত শত দোষ। এরা কাজের জন্য যদি কোনো পুরুষের সঙ্গে কথা বলে, সমাজের মানুষ সেটাও বাঁকা চোখে দেখে। সেখানে রিদান ভাই বড়ই বেপরোয়া। আজকাল কেমন কেমন করে তাকায় সে আমার দিকে। তার গভীর চোখে চোখে রাখার মতো দুঃসাহস আমার হয় না। আমি কোনো বদনামের ভাগীদার হতে চাই না। আমার কল্পনা ভিন্ন, বাস্তবতা ভিন্ন। যতই আমি প্রতিবাদী আর সাহসী হই না কেন, এই সমাজে আমি বাস করছি। এখানকার সঙ্গে তাল মিলিয়ে আমাকে থাকতে হবে। আমার সম্মান আমাকেই রাখতে হবে। আমার থেকে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে রিদান ভাই উঠে দাঁড়ালো। পকেট থেকে কিছু একটা চকলেট বের করে টেবিলে রাখলো। গম্ভীর কণ্ঠে একবার শুধালো, সুখের জন্য এনেছিলাম। এরপর আর এক মুহূর্ত দেরি করলে না রিদান ভাই বাইরে বেরোলো। এই জিনিসটা সেও খুব প্রায় করে। সুখকে খুব স্নেহ করে রিদান ভাই। কিন্তু চকলেট আদৌ সুখের জন্য? আমার বাচ্চা মেয়ে, সে কী করে চকলেট খাবে? তাকে আমি এসব কখনো দেই না। তবুও ৬ মাস থেকে রিদান ভাই আসলে ওর নামে চকলেট নিয়ে এসে। কারণ কি? এসব কারণ ভাবতে চাই না আমি। আমার ভাবনার মাঝে রিদান ভাই অনেক দূরে চলে গেল। আমি তাকে পিছন থেকে ডেকে দিলাম, রিদান ভাই। রিদান ভাইয়ের পা থেমে গেছে, কিন্তু লোকটা আর পিছনে ফিরেনি। আমি চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আপনি আর কখনো এখানে আসবেন না রিদান ভাই। এমনকি আমাদের বাসাতেও না।
রিদান ভাই প্রত্যুত্তরে কিছু বলল না, এমনকি আমার দিকে তাকালো না। এলোমেলো পায়ে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। মানুষটা কি কষ্ট পেল আমার ব্যাপারে? আমি এসব একটিবারও ভাবলাম না। কেবল চাপা একটা দীর্ঘশ্বাস ফেললাম। এরপর আবারও ব্যস্ত হলাম নিজের কাছে। আজ শুক্রবার, আমার ছুটির দিন। এই দিনটাতে সুখের সঙ্গে আমি কাটাই। মেয়েটা সপ্তাহে একদিন মাকে কাছে পেয়ে ছাড়তে চায় না। বারবার কোলে উঠে জাপটে ধরে মাকে, বুকের সাথে মিশে থাকে। তখন কি যে সুখ সুখ লাগে আমার। আজকে সুখকে নিয়ে বসার ঘরে বসেছিলাম। তন্নি মা আজ বাসায় নেই। ওরা দুজন এক আত্মীয়র বিয়েতে গেছে, আমিও যাইনি। বাসায় আজ আমি আর সুখ। হঠাৎ পাশের ফ্ল্যাটে ভাবি এলো আমাদের বাসায়। এই ভাবি খুব ভালো, কিন্তু কথা একটু বেশি বলে। আজও শুরু হলো তার কথা ছিল। তনু কি হয়েছে জানো? কি হয়েছে? মাহিমে মাহিম নামটা শুনেই পেয়ে রক্ত গরম হয়ে গেল আমার। আমি তাকে মাঝপথে থামিয়ে চেঁচিয়ে বললাম, আমার সামনে এই নামটা কখনো উচ্চারণ করবেন না ভাবি। কতবার নিষেধ করছে আপনাকে। জগতে একটাই নাম যা আমি ভীষণ ঘৃণা করি। এই নামটা আমার বক্ষস্থল থেকে আমি মুছে দিয়েছি। আমি এই নামটা শুনতে চাই না, জানতে চাই না। কিন্তু এই ভাবি বারবার ওই নামটা বলে, কারণ উনি মাহিমদের এলাকার লোক। কিভাবে যেন সে আমাকে চিনে ফেলেছে। তবে আমি তাকে শুরুর থেকে এসব বলতে বারণ করেছি। আজ অনেকদিন পর আবারও শুরু হলো ওনা পুরনো কথা। এতে আমার চরম রাগটাই লাগছিল। উনি এমন কেন? এর মধ্যে ভাবি আবারও বলল, তুমি মাহিমকে খুব ঘৃণা করো তাই না তনু? আমি এবার সুখকে আঁকড়ে ধরে বসা থেকে উঠে দাঁড়ালাম। ওনার থেকে উল্টো দিকে ঘুরতে লাগলাম। ওরা আমার ঘৃণাতেও নেই ভাবি। ওরা রয়েছে আমার অভিশাপে, আমার গোপন দীর্ঘশ্বাসে। তোমার অভিশাপ ওদের খুব জীবনে লেগেছে তনু, খুব লেগেছে। তুমি জিতে গেছো তনু, তুমি জিতে গেছো। জেল থেকে বের হওয়ার পর মাহিম খুব ভালোই চলছিল, কিন্তু তোমার অভিশাপ পিছু ছাড়েনি জানো। মাসখানেক আগে মাহিমের সপরিবার অ্যাক্সিডেন্ট করেছে। ওদের মেয়েটা সেই জায়গাতে মারা গেছে। মাহিম ও তার স্ত্রী মরতে মরতে বেঁচে গেছে, কিন্তু এ বাঁচার থেকে মরে যাওয়াটা মন্দ নয়। মাহিমের পা দুটো তো কাটা পড়ে গেছে, এখন চলতে ফিরতে পারে না একা একা। ওর বউয়ের মাথায় আঘাত লেগেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এর চিকিৎসা চালাতে চালাতে মাহিম তো পথে বসেছে। আমার কি যেন হলো, আচমকা বুকের ভিতর থেকে একটা ভার চলে গেল। মানুষটা এরকম একটা মর্মান্তিক ঘটনা শুনে কেউ হাসতে পারে? কি অদ্ভুত! আমার মুখে চাপা হাসি। ভাবি আমাকে এবং আমার অদ্ভুত আচরণকে আগাগোড়া পর্যবেক্ষণ করে পুনরায় বলল, তুমি খুশি হয়েছো তনু? জানি না, তবে আমার মনে এর থেকে আনন্দময় খবর আমি আর কখনো শুনিনি। ভাবি হাসলো, বলল খুব জোরালো গলায়, পাপ কাউকে ছাড় দেয় না, কাউকে ছাড় দেয় না। এটা তো ওদের পাওনা ছিল। আমি তার সঙ্গে তাল মিলিয়ে চনমনে গলায় বললাম, রব কাউকে ছাড় দেয় না তাই না ভাবি? ভাবি আসলো, আমার দিকে এগিয়ে ফিসফিস করে বলল, জানো ডক্টর বলেছে ওরা আর কখনো বাবা মা হতে পারবে না। ঠিক সেই সময় আমি উপলব্ধি করলাম, রবের বিচার এই জগতে বসেই হয়। রব যা করে বান্দার মঙ্গলের জন্য। আমরা অনেক সময় সেটা উপলব্ধি করি। আজ মনে হচ্ছে আমার রাজ্যে সুখেই ভরা। আমি আমার সুখকে বুকের সঙ্গে মিশিয়ে নিলাম, সুখে সুখী গলা আওড়ালাম। অন্তত সেদিন মানুষ চিনেছি, ঠকেছি, তবু আমি ভালো থেকেছি। শিখেছি প্রতারণার সাথে সত্যের খোঁজ। হারিয়ে গিয়ে ফিরে পাওয়ার মজাটা বুঝেছি। যে ঠকিয়েছে সে শিখিয়েছে আমায় বিশ্বাস ভাঙলে কেমন করে গড়া যায়। তাই তো আজ বলি নিশ্চিন্ত মনে, ঠকেছি বলে তবুও সুখে আছি প্রাণ ভরে। সমাপ্ত। ঠকেছি। গল্পটার নাম ঠকেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।